আচ্ছা, সো লাইভটা হচ্ছে শুরু হয়ে গেছে। আমি হচ্ছে লাইভটা একটু আমাদের গ্রুপে শেয়ার করে দিই, তারপর হচ্ছে আমি স্টার্ট করতেছি। রাফি হচ্ছে একটু গ্রুপগুলো শেয়ার করে দিস তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। লাইভটা হচ্ছে শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে 7:16-তে শুরু করব। এর মধ্যে আমরা হচ্ছে প্রোফাইল থেকে একটু শেয়ার করে দিই লাইভটা। ওকে, সো শেয়ার করে দেওয়া হয়েছে। আমি হচ্ছে ভিডিওটা একটু এখানে প্লে করি, তাহলে আমি কমেন্ট গুলো দেখতে পারবো। ওকে, সো রাফি হচ্ছে তোর প্রোফাইল থেকে শেয়ার করে দিস, ঠিক আছে? আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রোফাইল দিচ্ছি থেকে শেয়ার দিচ্ছি। করে দিতেছি, আর তোমরা যারা হচ্ছে জয়েন করেছো তোমরা হচ্ছে শেয়ার করে দিও। আচ্ছা, so আমি অলরেডি দেখতে পাচ্ছি সৌভিক সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম সৌভিক। নুসরাত জাহান মিমকে দেখতে পাচ্ছি, রহমতকে দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা যারা যারা জয়েন করেছো, আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে শুরু করব। তোমরা হচ্ছে তোমাদের প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করে দাও, প্লাস হচ্ছে আমাদের যে গ্রুপ আছে আমাদের গ্রুপে লাইভটা শেয়ার করে দাও। আমরা হচ্ছে কিছুক্ষণ পরেই তোমাদের রাফি ভাইয়া থেকে, তোমরা অলরেডি জানো যে আমাদের চলকের 4 জনের অন্যতম একজন তোমাদের রাফি ভাইয়া। সেই রাফি ভাইয়ার কাছ থেকে আমরা আজকে শুনবো যে কিভাবে ঢাকা ভার্সিটির ইউনিটকে ক্র্যাক করা যায়, বা ইউনিটের অ্যাডমিশন টেস্টকে ক্র্যাক করে কিভাবে ঢাকা ভার্সিটির একটা সিট হচ্ছে তুমি নিশ্চিত করতে পারো তোমার জন্য। আচ্ছা, সো আমরা হচ্ছে অনেককেই দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে আমাদের সাথে প্রায় 25 জন জয়েন করছে। সো আমি হচ্ছে লাইভটা আবার একটু শেয়ার করে দিই। Okay. আচ্ছা, সো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে কোশ্চেন শুরু করে দিব, এবং তোমাদের রাফি ভাইয়ের কাছ থেকে উত্তর জানা শুরু করে দিব। সো তোমরা যারা যারা হচ্ছে কোশ্চেন করতে চাবা বা কোশ্চেন করতে চাও, তোমরা হচ্ছে কমেন্টে কোশ্চেন গুলো দিয়ে দিও। সো আমি হচ্ছে কোশ্চেন গুলো দেখে তোমাদের রাফি ভাইকে হচ্ছে আমি সিরিয়ালি কোশ্চেন করতে থাকি। সো তোমাদের যার যা কোশ্চেন আছে কমেন্টে কোশ্চেন দিতে থাকো, এবং হচ্ছে লাইভটা শেয়ার করে দাও। ওকে, সো রাফি, কি অবস্থা? কেমন আছিস? একটু বল প্রথমে। আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা, তোর কি আর অবস্থা? হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। তোর হচ্ছে এখন কারেন্টলি ব্যস্ততা কি কি নিয়ে যাচ্ছে, মানে কি কি কাজ করতেছিস তুই? পড়াশোনা, বা হচ্ছে আহ, পড়ানো, বা হচ্ছে আদার কোনো এক্সট্রা কারিকুলার, এগুলা নিয়ে একটু বল। আচ্ছা, আদার্স বলতে ফার্স্ট অফ অল পড়ালেখা নিয়ে সবার আগে বলতে হবে, কারণ আহ, আমরা সবাই যতজন আমরা আছি চলকে সবাই কিন্তু ওয়ান কান্ড ঝুলা ছিলাম, বিশেষ করে যারা পাবলিকে যারা আছে এরা তো একেবারে ঝুলা আছে। হুম তো হুম ডিউতে হুম বলছিল যে আমাদের হচ্ছে অনলাইনে ফাইনালটা হলেও হতে পারে, কারণ বুয়েটে কিন্তু হয়ে গেছে। বুয়েটে হুম অনলাইনে কিন্তু ফাইনাল এক্সামটা নিয়ে নিছে, তো আমাদের হুম বলছিল হুম যে নিতে পারে বাট হুম পরবর্তীতে এই এই লাস্ট যে লকডাউনটা দেওয়া হলো এটার কারণে আমাদের নেওয়া হয় নাই। এখন হুম ঈদের হুম পরে কবে হবে সেটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এখন আচ্ছা আমাদের আচ্ছা। হলো 2টা সেমিস্টার জন্য আছে। তো আমাদের সব ক্লাসটা শেষ, সব ক্লাসটা শেষ, ইন কোর্সও শেষ, বা
ফাইনালটার জন্য আছে। তো ডিসেম্বরে আমি পাশ হয়ে এখন আমার জবের প্রিপারেশন নেওয়ার কথা ছিল। তো মানে এখন জানি না আমরা হচ্ছে এই কি বছর শেষ করতে পারবো কিনা। হুট করে তো একটা সবাই আনসার্টেইন একটা সিচুয়েশনে পড়ে গেছে এই করোনা পরিস্থিতির রাইট জন্য। রাইট। সো এই আনসার্টেইন সিচুয়েশনে ধর কলেজ স্টুডেন্ট যারা আছে ওরা হচ্ছে ফিজিক্যাল ক্লাস হলে বা সিচুয়েশন যদি নর্মাল থাকতো তখন ওরা ওদের মেন্টাল প্রিপারেশন, একাডেমিক প্রিপারেশন বা আদার্স যেই কারিকুলার অ্যাক্টিভিটিস বা যা আছে সেগুলো একভাবে হয়তো সঞ্চালন করতো। এখন অনলাইনে চলে আসায় বাসায় বসে বসে পড়তে হচ্ছে, এক্সাম দিতে হইতেছে। ওদেরও এক্সামের কোনো ঠিক ঠিকানা নাই, যে 21 ব্যাচের কথা যদি বলি বা 22 ব্যাচের কথা, যে কবে ওদের এইচএসসি এক্সাম হবে বা টেস্ট এক্সাম তো 21 বাদই হয়ে গেছে। সো 22-এর জন্য যেটা কবে ওদের কি হবে না হবে, তো সব হচ্ছে একটা মানে ঝামেলাকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, আমরা যারা রাইট ইউনিভার্সিটিতে রাইট। আছি বা হচ্ছে কলেজে আছি। আচ্ছা, সো আজকে তো এটা গেল বেসিক্যালি আমরা যে প্রথম পয়েন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর বল। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা আসলে আমার বলার প্রয়োজন নেই, কারণ সবাই এটা জানে যে ফুলের কলি হুম ফাউন্ডেশন নিয়ে যে কাজটা করতেছি হুম 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 এটা মোটামুটি সবাই জানে। তো এখানে হুম হচ্ছে আমার প্রায় প্রতিদিনই আমার টাইম দেওয়া লাগতেছে, কারণ এখানে হুম প্ল্যানিং যে গুলা আছে, তারপরে হচ্ছে রিসেন্টলি যেহেতু আমরা বইটা একটা ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছি, আমাদের প্রায় প্রায় হচ্ছে মিটিং এ থাকা লাগে, ওদের সাথে ডিসকাস হুম করা লাগে। তো হুম এখানে এটার জন্য প্রতিদিন টাইম দেওয়া লাগছে। এটা ছিল দ্বিতীয়টা। তৃতীয়টা হচ্ছে আমার যে প্রাইভেট যে বেচ আছে দুইটা, একটা ইঞ্জিনিয়ারিং হুম বেচ আর হুম একটা হচ্ছে ভার্সিটি বেচ। তো হুম হুম ওদের জন্য হচ্ছে আমার প্রায় সময় দেওয়া লাগছে। আর ওদের তো আমার কোর্সে শুধুমাত্র ফাইনাল হুম, পরীক্ষাগুলো নিচ্ছিলাম, তো আচ্ছা, ওদের পিছনে কিছুটা সময় আমার অবশ্যই লাগছে। আর বাকিটা চলকের পিছনে আছে, ডিউ ক্র্যাশ কোর্স আছে, এগুলো সবাই জানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো আজকে হচ্ছে আমরা তোর কাছে হচ্ছে ঢাকা ভার্সিটি এ ইউনিটে, যেহেতু তুই ঢাকা ভার্সিটি এ ইউনিট এক্সামে হচ্ছে অনেক ভালো রেজাল্ট করছিস এবং কারেন্টলি তুই হচ্ছে ঢাকা ভার্সিটিতে ট্রিপলি ডিপার্টমেন্টে আসিস। সো অবশ্যই তুই অনেক ভালো রেজাল্ট করেছিস এই কারণেই হচ্ছে একটা টপ ডিপার্টমেন্টে আসিস। সো আজকে আমরা হচ্ছে তোর কাছ থেকে হচ্ছে ডিটেইলসে জানবো যে হচ্ছে ঢাকা ভার্সিটি প্রিপারেশন কিভাবে নিতে হবে, ইন্টারে হচ্ছে ইন্টারের শুরু থেকে কিভাবে ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিতে হবে, তারপর হচ্ছে আমরা মেডিকেল প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তারা কি একই সাথে ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিতে পারবে কিনা, এগুলা হচ্ছে আমরা ধাপে ধাপে তোর কাছ থেকে জানবো। সো প্রথমেই হচ্ছে তুই আমাদেরকে এটা একটু এক্সপ্লেইন কর যে ওয়াই ঢাকা ইউনিভার্সিটি। আমরা সবাই জানি যে ঢাকা ইউনিভার্সিটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় এবং বাংলাদেশের প্রাচীনতম একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সো এখন আমি যদি সায়েন্সের স্টুডেন্টদের কথা বলি, সায়েন্সের স্টুডেন্টদেরকে ঢাকা ভার্সিটি কিভাবে সাপোর্ট করে তার ফার্দার লাইফে প্রোগ্রেস করার জন্য, বা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরা ঢাকা ভার্সিটি কেন চুজ করবে, মানে এটা নিয়ে তোর এক্সপিরিয়েন্স থেকে একটু কিছু বল। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অন্য যে ডিপার্টমেন্ট গুলো আছে, মানে হুম বিসি বা যেগুলো আছে ওগুলোর চাইতে আমি বলবো তুলনামূলক ভাবে এই ইউনিটদের একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয় অন্যান্য গুলোর হুম চাইতে তুলনামূলক ভাবে। হুম এখন আসি হচ্ছে যত ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলোর মধ্যে থেকে আমি যদি বলি, হুম ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট গুলা এগুলোতে কিন্তু হুম আমরা ভালো ফ্যাসিলিটি পেয়েছি। আমি বলবো না যে বেস্ট ফ্যাসিলিটি পেয়েছি, বাট আমি বলবো ভালো ফ্যাসিলিটি পেয়েছি। তো শুধুমাত্র ট্রিপলি না, আমি সিএসসি হচ্ছে আমাদের খুব ভালো ফ্রেন্ড আছে, এবং এটা অবশ্যই হুম জানি যে ট্রিপলি আর রোবোটিক্স কিন্তু আমরা প্রায় ভাই ভাই। হ্যাঁ, হুম মানে হুম আমরা হুম যত ধরনের প্রজেক্ট আমরা যেতাম ট্রিপলির সাথে, আমরা কিন্তু রোবোটিক্স এর সাথে টিম হয়ে যেতাম। তো আমরা হচ্ছে দেখা যেত যে ইভেন ট্রিপলিতে আইসা আমাদের রোবোটিক্স এর ফ্রেন্ডরা ক্লাস করতেছে। হ্যাঁ, হুম এমনও হুম ঘটনা ঘটছে, ট্রিপলি সাবজেক্টে ক্লাস হুম করতেছে। তো ওদের সাথে ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে, ওরা আমাদের ল্যাবে আসে, আমরা ওদের ল্যাবে যাই। তো আমি হচ্ছে প্রথম দিকে একবার প্রথম দিকে কিন্তু আমি হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট গুলো করতাম। তোরা মোটামুটি জানিস শামীমের সাথে আমার খুব হুম খাতির ছিল। হুম আমি ফার্স্ট ইয়ার থেকে ভাবতাম কি আমি ট্রিপলিতে থাকলেও হচ্ছে আমি আমার ইচ্ছা ছিল হতে পারে আমি প্রোগ্রামিং এ খুব ভালো কিছু একটা করতে পারবো। তো শামীমের সাথে এরকম অনেক কথাবার্তা বলতাম, বাট পরবর্তীতে আস্তে 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 আমার একেবারে ফোকাস একদিকে এসে পড়ছে, আমি তখন প্রোগ্রামিং থেকে একটুখানি সরে আসছি। তো হুম তখন দেখলাম যে কন্টেস্ট গুলো হতো খুবই দারুণ। আমি অন্তত বলবো ঢাকা ইউনিভার্সিটি সিএসসি নিয়ে হচ্ছে বলার মতো না, কারণ এই রিসেন্টলি গত বছর এই বছরটা হচ্ছে 2020 সালেই আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে সিএসসি থেকে 3জন ভাইয়া হচ্ছে গুগলে চান্স পেয়েছে। তো ওটার মধ্যে সজীব আচ্ছা ভাইয়া আছে, উনি ওনার সাথে আমার খুব খাতির। তো হচ্ছে মানে একটা বেচ থেকে 3জন চান্স পাওয়া আমি কখনো দেখি নাই। হুম বুয়েটে চান্স পায়, বুয়েটে হচ্ছে প্রায় 2 বছর পর পরই দেখা যায় একজন একজন গুগলে যায়, অ্যামাজনে যায়, হুম কিন্তু একটা সিঙ্গেল বেচ থেকে 3টা চান্স পাওয়া আমি কখনো দেখিনি। এটা আমি হুম হচ্ছে ফার্স্ট দেখছি। এছাড়াও আচ্ছা তার আগের বছরও হচ্ছে আরো 2জন, অর্থাৎ মানে আমি কারেন্টলি মানে 2 বছর আমি দেখছি ঢাকা ইউনিভার্সিটি সিএসসি থেকে 5জন হচ্ছে গুগলে আছে। আর যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেটা আমি বলবো, ওইখান থেকে হচ্ছে ওরা ফোর্থ ইয়ারই জব পেয়ে যায়। আমি আবার হুম বলি ফোর্থ ইয়ারে কিন্তু ওদের জব হয়ে যায় যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। আর ট্রিপলিতে হচ্ছে ফোর্থ ইয়ারে আসে হুয়াই থেকে হচ্ছে আমাদের আসে। তো হুম হুম এই ইন্টার্নশিপের জন্য আসে, তারপরে হচ্ছে জব হুম প্রপোজাল নিয়ে আসে। তো আমি বলবো যে ট্রিপলির চাইতে তুলনামূলকভাবে বেশি ফ্যাসিলিটিস আছে সিএসসি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। আহ আচ্ছা এইটা হচ্ছে এটা আমি মানে এটা অবশ্যই মানে। আর ল্যাব ফ্যাসিলিটির দিক দিয়ে আমি বলবো হ্যাঁ ঠিক আছে, ট্রিপলি ঠিক আছে। তারপর নিউক্লিয়ার নিয়ে কিছু বলার নাই, আমাদের মাসুমের কথা সাকিব বলা লাগবে।
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের মাসুমের কথা, নিউক্লিয়ার। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, একটু ছোট্ট করে একটু বলি, আমাদের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিন্তু মানুষ জানেই না। হুম। তো তোমরা 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 ম্যাক্সিমাম তোমরা 90% স্টুডেন্ট জানো যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আসলে কি পড়ানো হয় ঢাকা ইউনিভার্সিটি গুলো। আমি ছোট্ট করে একটু বলি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর সিট আছে তোমার প্রায় 25 এর মতো, এক্সাক্ট 25টা। তো আমাদের বছরে মাসুম নামে একটা ফ্রেন্ড ছিল আমাদের এই সেকশনেরই, ও হচ্ছে বুয়েটে চান্স পেয়েছিল। ও হচ্ছে ডিউতে চান্স পেয়েছে, কিন্তু বুয়েটে পজিশন পিছনে থাকার কারণে ও ডিউতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়। তো ফার্স্ট ইয়ারে থাকতে রাশিয়া থেকে একটা একটা ভার্সিটি থেকে প্রপোজাল আসে যে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে 10 জন স্টুডেন্ট নিবো একটা পরীক্ষার মাধ্যমে। দেন হচ্ছে মাসুম টিকে যায়, এখন হচ্ছে মাসুম রাশিয়া আছে, এবং বলা যায় আলহামদুলিল্লাহ সে সে একেবারে স্যাটিসফাইড, সে কিছু না কিছু করতে পারবে লাইফে। তো বলা যায় যে এরকম যে ফ্যাসিলিটিস গুলা এগুলো কিন্তু আসে। হ্যাঁ, এই ফ্যাসিলিটিস গুলো কিন্তু আমরা পাচ্ছি, আমরা ডিউ থেকে কিন্তু পাচ্ছি। এখন নেগেটিভ অনেক দিক আছে, এগুলো সবাই জানে, আমি এগুলো নিয়ে আলোচনা করবো না, রাজনীতি এটা ব্যাপার স্যাপার। আসলে তো আমি জাস্ট একদম বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের হ্যাঁ সব প্রতিষ্ঠানেরই সবকিছুরই কিছু না কিছু প্রোজ এন্ড কনস হ্যাঁ হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ তো থাকে, আমি ওইগুলা জাস্ট আজকে থেকেই হচ্ছে, পজিটিভ দিকগুলো বললাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো আমাদেরকে হচ্ছে ভালোটা বের করে আর কি নিজেদেরকে প্রোগ্রেস করতে হবে, রাইট এটাই রাইট হচ্ছে রাইট। কথা। এবং সেখান থেকে বলতে গেলে যেহেতু একটা অনেক পুরান বিশ্ববিদ্যালয় এবং এটার অ্যালামনাই বেস বা এটার হচ্ছে কারিকুলাম সব দিক থেকেই অনেক স্ট্রং, সো ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে একজন মানুষকে লাইফে সাকসেসফুল হতে ওই রকম একটা ড্রাইভ দেয় বা ওই রকম একটা ফ্যাসিলিটি দিয়ে থাকে, মানে অ্যাজ এ কি বলে এটাকে, অ্যাজ এ প্রতিষ্ঠান, অ্যাজ এ শিক্ষা প্রতিষ্ঠান, অ্যাজ ইউনিভার্সিটি। সো আমরা হচ্ছে আচ্ছা, ঢাকা কমেন্টও ইউনিভার্সিটি কিন্তু নিয়ে দেখিস। এটা হ্যাঁ, জানলাম। ওদের কমেন্টও হ্যাঁ কিন্তু দেখিস, আচ্ছা যদি কোনো আচ্ছা, প্রশ্ন হ্যাঁ থাকে কমেন্ট, কমেন্টে দেখিস। কমেন্টে হচ্ছে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করতেছে, স্ট্যানলি, তারপর হচ্ছে সিদ্দিকা, তারপর হচ্ছে স্বর্ণা, প্রীতি, রিফাত, রামিস। আচ্ছা, তোমাদের প্রশ্নগুলো হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে কইরো, আমি হচ্ছে প্রশ্নগুলো সেখান থেকে আচ্ছা, হোয়াই দেখে নিব। ডিউর কিন্তু আমি মেইন আনসারটা এখনো দেই নাই, এগুলো তো আচ্ছা ছিল আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভার্সিটির হ্যাঁ পক্ষ হ্যাঁ। থেকে। বাট হুম হুম এনভায়রনমেন্টাল ব্যাপার স্যাপার আমি একটু আমি শেয়ার অবশ্যই করবো। সেটা হচ্ছে আমি হুম ছোট্ট একটা ঘটনা বলি, প্রায় সেকেন্ড ইয়ারের দিকে। হুম কোনো একটা রাতে কোনো একটা কারণে আমার মন খুব খারাপ ছিল সেদিন। হচ্ছে মানে রাতে ঘুম থেকে উঠলাম, আমাদের ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং যত ক্লাস সব সকাল 8:30 থেকে হয়। তো সামহাও কোনো একটা রিজনে আমার মন খারাপ ছিল সেদিন রাতে। আমি ঘুম থেকে উঠানোর পর হচ্ছে ঠিক মতো খাইনি, না খেয়ে বাসায় না খেয়ে ভার্সিটিতে গেছিলাম। তো পরিবেশটা আমি সেদিন একটু আগে গেছিলাম, আমি কিন্তু কখনো আগে যাই না, আমি 8:30 ক্লাস থাকলে 8:40 যাই বা 45 যাই। বাট সেদিন আমি হচ্ছে আগে গেছিলাম ইচ্ছা করে। তো রাস্তাটা হচ্ছে শুনশান নীরবতা, তারপরে হালকা বাতাস, কার জন্য এত পরিবেশ নিয়ে আমার বলার কিছুই নাই। হুম হুম ওখানে হুম যে হচ্ছে মানে যে এনভায়রনমেন্টাল যে পুরো ব্যাপার স্যাপারটা, তারপর ফুল, তারপর হচ্ছে আমি ইচ্ছা করে সরাসরি কার্য না ঢুকে আমি শহীদুল্লাহ হলের গেট হয়ে পুরোটা ঘুরে গেছি, মানে পুকুরের পাড় দিয়ে ঘুরে গেছি, কারণ আমার হাতে টাইম আছে। তো আমি জাস্ট এই পুরো রাস্তাটা আস্তে আস্তে এক কদম করে যাচ্ছি, একটা গাছের দিকে তাকাই, একটা ফুলের দিকে তাকাই, তারপর হচ্ছে পুকুরের দিকে তাকাই। মানে এটা দেখে আমার মন ভালো হয়ে গেছে। হ্যাঁ। তো আমি বলবো যে অন্তত যারা সায়েন্স ডিপার্টমেন্টে যারা আছে, যারা কার্জনে ক্লাস করে, আমি এইটা অন্তত বলতে পারবো যে সকালবেলা ক্লাস করে যে তুমি মনোরম যে একটা পরিবেশটা তুমি পাবা, মানে একটা প্রফুল্লতা তুমি পাবা, এটা আসলে ভ্যালুলেস, এটা সিরিয়াসলি ভ্যালুলেস। তো আমি বলবো যে এইটা অবশ্যই অবশ্যই আমি বলবো যে একটা মেন্টাল রিফ্রেশমেন্ট যেটা, সেটা আমি অবশ্যই এটা আমি ডিউ থেকে পাইছি। আচ্ছা ঠিক আছে। সো আমরা হচ্ছে এগুলা জানলাম, এবার হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। তো এখন আহ, আমাদের এখানে এইচএসসি 20 ব্যাচের ভিউয়ার আছে, এইচএসসি 21 ব্যাচের ভিউয়ার আছে এবং এইচএসসি 22 ব্যাচের ভিউয়ার আছে। এসএসসি যারা হচ্ছে 22 ব্যাচ, তারা তো এখনো ভার্সিটি নিয়ে প্রিপারেশন কি করবে না করবে সেটা চিন্তা করতেছে না। সো এই তিনটা ব্যাচের স্টুডেন্টের কন্ডিশন তিন রকম। যেমন এইচএসসি 20 ব্যাচ যারা, তারা কিন্তু হচ্ছে অলরেডি মেডিকেল এক্সাম দিয়ে দিছে, অনেকে হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছে, অনেকে হচ্ছে পায় নাই, বা অনেকে হয়তো মেডিকেলে পছন্দ মতো মেডিকেলে চান্স পায় নাই, যার কারণে হচ্ছে হয়তো ঢাকা ভার্সিটিতে তারা পরীক্ষা দিয়ে ঢাকা ভার্সিটি ভালো একটা সাবজেক্ট পেলে সেখানে চলে আসবে, এরকম থাকতে পারে। আবার অনেকে হচ্ছে মেডিকেলে চান্স পায়নি, সো তারা হচ্ছে হয়তো এখন নতুন করে, যেহেতু মেডিকেল পড়াশোনাটা হচ্ছে একদম টোটালি, আমি কি বলবো, ধর বায়োলজি পড়তেছে, কেমিস্ট্রি পড়তেছে, ফিজিক্স পড়তেছে, ইংলিশ পড়তেছে, বাট ফিজিক্স এর ম্যাথও তারা করতেছে না, কেমিস্ট্রির ম্যাথও তারা করতেছে না, ম্যাথ তো কমপ্লিটলি বাদ। ওকে, সো এইরকম যারা আছে বা এইচএসসি 20 ব্যাচের যারা আছে, তারা হচ্ছে যেমন ঢাকা ভার্সিটির এই ইউনিটের পরীক্ষা কিন্তু আগামী মাসের 21 তারিখ, মানে আমাদের হাতে কিন্তু আর এক মাসও সময় নেই। সো এই এক মাসের কম সময়ের মধ্যে তারা কিভাবে প্রিপেয়ার করবে নিজেকে, প্রথমে আমরা 20 ব্যাচের কথাটা শুনবো, 20 ব্যাচ, তারপর হ্যাঁ। 21 ব্যাচের কথায় আসবো, তারপর হচ্ছে 22-এর কাছে যাবো, ঠিক আছে? সো 20 ব্যাচ যাদের হাতে এক মাসের কম সময় টাইম আছে, তারা হচ্ছে কিভাবে প্রিপারেশন নিবে, যারা মেডিকেল প্রিপারেশন নেয়নি, মানে মেডিকেল প্রিপারেশন নিয়েছে, এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে, দুইটা পার্সপেক্টিভ থেকেই হচ্ছে তুই একটু এক্সপ্লেইন আচ্ছা, কর। হ্যাঁ, এটা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইভেন বিশেষ করে হচ্ছে, আচ্ছা তোমরা যদি 20-এর কেউ থাকো কমেন্টে কিন্তু তোমাদের প্রশ্নগুলো বললো। হ্যাঁ, সাকিব ভাই কিন্তু মেইন প্রশ্ন বলে দিছে, এই প্রশ্নগুলো তোমরাও করতে। আচ্ছা, এবার আসি ফার্স্ট অফ অল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে যাদের। তো
তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিন্তু আমি নিজে নিয়েছিলাম, আমি হচ্ছে উদ্ভাসে পড়ছিলাম। তো আমি যেটা বলবো, যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি নেওয়া হয়, তো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে খুব একটা চিন্তা নাই। কারণ কি, চিন্তা একটু হবে যদি তোমার বায়োলজি যদি তোমার মেইন সাবজেক্ট থাকে। আমি একটু বলি, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে দেখা যায় অনেক স্টুডেন্টরা ঠিক মতো না বুঝা তারা মেইন সাবজেক্ট অপশন সাবজেক্ট গুলো চুজ করে। তো এই ক্ষেত্রে আমি বলবো, তোমরা যখন এটা চুজ করতে যাবা, তোমাদের অবশ্যই বড় ভাইদের বা আপুদের হচ্ছে হেল্প নিবা। তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে কিন্তু তারা কি করছিল, বায়োলজি মেইন সাবজেক্ট নিছিল কিন্তু তারা বায়োলজি একটু ভালো লাগে না, তারা ব্যতীত আর কোনো ধরনের প্রবলেম হবে না ঢাকা ইউনিভার্সিটিতে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা বায়োলজি কিচ্ছু পারে না, ভাল লাগে না, কিন্তু বায়োলজি নিয়ে আসছে মেইন সাবজেক্ট, তারা একটু প্যারা খাবে। হ্যাঁ, তবে দেখা যায় এখন মোটামুটি স্টুডেন্টরা সবাই একটু সতর্ক, তারা হচ্ছে ম্যাক্সিমামরাই দেখা যায় বায়োলজিটা অপশনাল নেয়। আবার অনেকে দেখা যায় না, তারা বায়োলজি আবার পারেও। তো বায়োলজি যদি পারে তাহলে অপশনাল আর মেইন কোনো ম্যাটার করে না। এবার আমি আসি, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি নিয়ে নেওয়া হয় তাহলে তোমার এক্সট্রা একটা জিনিস খালি পড়া লাগবে, সেটা হলো বায়োলজি। বাট আমি আমি আমার একটা ট্রাম্প কার্ডটা একটু বলি, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আমার ফিজিক্স বা ম্যাথে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার ছিল না। এই কথাটা যখন আমি বলি, এই কথাটা যখন আমি আমার স্টুডেন্টদের বলি, বলে ভাইয়া কি বলেন, এটা কেমনে সম্ভব? তো আপনি কি তাহলে ইন্টারে খুব ফাটায় বায়োলজি পড়ছিলেন, আপনি কি মেডিকেল প্রিপারেশন নিছিলেন? এই দুইটা প্রশ্ন আমি বারবার শুনি। আমি বলছি, ভাইয়া আমি ইন্টারে ফাটায় কোনো প্রিপারেশন নেই নাই, ইন্টারে আমার সামনে ইফাত ছিল, আমি ইফাতে কপি করতাম সব ম্যাক্সিমাম জিনিস। তারপর হচ্ছে, ভাইয়া তাহলে কি আপনি লাস্টের টাইমে এসে কি পড়ছিলেন? এটা নিয়ে একটু বলি। আমি ইন্টারের আগের 3 মাস সত্যি কথা আমি বায়োলজি পড়ছি, কিন্তু মেডিকেল প্রিপারেশনদের ধারে কষ্ট না। মানে যারা অনেকে মেডিকেল প্রিপারেশন নিতে থাকে তারা দেখা যায় সেকেন্ড ইয়ার থেকে খুব ভালো মতো পড়া শুরু করে, বায়োলজি ফাটায় পড়ে। কিন্তু আমি ওরকম ভাবে পড়ি না, আমাদের কোনো মতো এইচএসসি তে A+ পাইলেও হবে। এখন হইলো কি, আমি লাস্টের 3 মাস, মানে এটা অনেকে বিশ্বাস করবে না, লাস্টের 3 মাস হচ্ছে আমি খুব ভালো মতো বায়োলজি পড়ছি। এইচএসসির আগে কিন্তু অ্যাডমিশন না, এইচএসসির আগে আমার কিন্তু বায়োলজিতে মার্ক ছিল এইচএসসি তে, বোটানিতে ছিল আমার 90 এবং জিওলজি ছিল 92। হ্যাঁ, তো আমি নিজেই আমার মার্ক দেখে আমি থর খাই দিয়েছিলাম। তো এবার আসি অ্যাডমিশনের ব্যাপারে। এখন অ্যাডমিশনের টাইমে হচ্ছে আমি হচ্ছিল যে আমার আমার প্রায় 10 থেকে 15 দিন আমার বেশি একটা গ্যাপ দিয়েছিল। এটার কারণ হচ্ছে আমি এইচএসসি তে ফিজিক্স পরীক্ষায় আমি আমার রোল নাম্বার ভুল দাগাইছি, ভুল ভরাট করছি, ভুল ভরাট করছে। এখন হয়েছে কি, এই যে এইচএসসি যে আমার যে রেজাল্টটা দিবে, রেজাল্ট দেওয়ার যখন আমি শুনছি আজ থেকে 15 দিন পর এইচএসসি রেজাল্ট দিবে, তো তখন হচ্ছে কি আমার মধ্যে মানে এমন ভয় লাগতেছে, হয় আমি গোল্ডেন পাবো না আমি ফেল করবো, হয় গোল্ডেন পাবো নয়তো ফেল করবো, এমন একটা সিচুয়েশন। তো আমি তখন উদ্দেশ্যে ভর্তি, বাট আমার কিছুই পড়া হইতেছে না, শেষ, আমার 15 দিন পুরো চলে গেছে টেনশনে। বাট যখনই দেখলাম আমার গোল্ডেন এসে পড়ছে, এরপরে খিস্টানে যে পড়াটা শুরু করছি বায়োলজি, আর থামি নেই। এবার বলি, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি জাস্ট 1 মিনিট কথা বলবো, দেখো তোমরা এভাবে আগাবা। সেটা কি, লাস্ট 1 মাস ডিউ পরীক্ষার আগে, লাস্ট 1 মাস তোমরা 1.5 ঘন্টা প্রতিদিন বায়োলজি পড়বা, 1.5 ঘন্টা মিনিমাম প্রতিদিন বায়োলজি পড়বা। আমি এরকম করছিলাম যে আমি পুরো দিনের মধ্যে একটা স্লট রাখছিলাম শুধুমাত্র বায়োলজির জন্য। আমি যতই ফিজিক্স ম্যাথ করি না কেন, আমি বায়োলজি এই টাইমটা আমি মিস করবোই না। তোমরা তোমাদের সুবিধা মতো টাইমটা চুজ করবা। তো আমি হচ্ছে নর্মালি হচ্ছে আমার মুসিবত খুব খারাপ, কিন্তু দেখা যেত রাত্রেবেলা যখন আমি একাকি পড়তাম তখন হচ্ছে আমার পড়াটা মাথায় থাকতো। আমি হচ্ছে কখনো কখনো রাত 12টা থেকে 1টা পর্যন্ত রাখতাম, কখনো কখনো 1টা থেকে 3টা পর্যন্ত আমি টাইম রাখতাম, মানে মোট কথা আমি 1.5 ঘন্টা আমি টাইম রাখছি। এভাবে আমি প্রায় প্রথম 20 দিন, মানে লাস্ট 1 মাসের প্রথম 20 দিনের কথা বলতেছি, আমি প্রতিদিন 1.5 ঘন্টা করে মিনিমাম বায়োলজি পড়ছি। যেহেতু আমার ইন্টারের আগে আমার একটা ভালো প্রিপারেশন ছিল, ইন্টারের আগে এইচএসসির আগে, নট হোল ইন্টার, 3 মাস যেহেতু আমার একটা একটা টান ছিল, আমি কি করছি ওই টাইমটাতে এসে আমার এটা খুব কাজে লাগছে। তখন হচ্ছে আমি বায়োলজি হচ্ছে আমি একটা একটা করে বই পড়ছি, মেডিকেল ওরা তো 2টা করে বা 3টা করে বই পড়ে। আমি হচ্ছে গাজী আজমল পড়ছি শুধুমাত্র সেকেন্ড পার্টে, আর ফার্স্ট পার্টে আবুল হাসান পড়ছি। আলহামদুলিল্লাহ আমার হচ্ছে 30টার মধ্যে আমার 26টা কমন পড়ছে ডিউ ভর্তি পরীক্ষায়। গাজী আজমল পুরাটা পড়ছি, আবুল হাসান পুরাটা পড়ছি। আর হচ্ছে আরেকটা যেটা বলি সেটা হচ্ছে ট্রাম কার্ড, ডিউর জন্য ট্রাম কার্ড, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংক একবার পড়লে হবে না, আমি কোয়েশ্চেন ব্যাংক 2বার শেষ করছি, একবার না, আমি কোয়েশ্চেন ব্যাংক দুইবার শেষ করছি। তো আমি গিয়ে দেখি আমার 30টার মধ্যে 26টা কমন। তো তোমরা কি বুঝতে পারতো 30টার মধ্যে 26টা আসলে হিউজ। এটার কারণ হলো যে আসলে ডিউতে যে এই মার্ক গুলা যে থাকে, কাট অফ মার্ক গুলা কিন্তু এগুলা কিন্তু আসলে দেখা যায় মোটামুটি ভাবে মানে লো এর মতোই বলা যায়, একেবারে হাই বলা যায়। তো বায়োলজি কেন ট্রাম কার্ড, বায়োলজি দাগাইতে তোমার লাগবে সর্বোচ্চ 15 সেকেন্ড। আমি আবার বাসা থেকে এভাবে প্রিপারেশন নিয়ে গেছিলাম যে আমি স্টপ ওয়াচ ধরে আমি পরীক্ষা দিতাম, যে জয়কুলি লাস্টে যে মডেল টেস্ট গুলো থাকতো আমি হচ্ছে স্টপ ওয়াচ ধরতাম। আমাদের সব 30টা অবজেক্টিভ ছিল, 30টা অবজেক্টিভ আমার 8 মিনিট লাগতেছে। আবার আরেকটা মডেল টেস্ট দিতাম, 30টা অবজেক্টিভ আমার 10 মিনিট লাগতেছে, 30টা অবজেক্টিভ 7 মিনিট লাগছে। এরপর সবগুলো আমি 10টা মডেল টেস্ট দিয়ে আমি এটা গড় করছি, গড় করে দেখলাম আমি 7 মিনিটে আমি আনসার করতে পারতেছি। এবং আমি গিয়ে ডিউ ভর্তি পরীক্ষা ঠিক 7 মিনিটে আমি বায়োলজি 26টা লাগাইছি।
তো 26টা লাগাইছি, এখন আমার হচ্ছে 3টা ভুল গেছিল, 23টা হয়েছিল, বাট এটা আমার ম্যাক্সিমাম মার্ক ছিল। আর আমাদের সময় কিন্তু ডিউ, কিন্তু আমাদের সময় প্রশ্নটা আগের বছরের চেয়ে হার্ড হয়েছে। আহ, আমার মার্ক ছিল 78.25 120 এর মধ্যে, আমার পজিশন ছিল 464। আর আমার চেয়ে আগের বছরে যে একটা ভাইয়া ছিল, উনার মার্ক 89, আমার চেয়ে 11 বেশি, কিন্তু ওনার পজিশন 500+। মানে বুঝতে পারতেছো আমাদের সময় ডিউ প্রশ্নটা আগের বছরের চাইতে অনেক টাফ হয়েছে, এটা আমি অবশ্যই বলবো। হ্যাঁ, তো বায়োলজি নিয়ে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আমি ফিনিশিং টানি, কাজী আজমল, আবুল হাসান, এবং কোশ্চেন ব্যাংক 2বার, টানা 1 মাস প্রতিদিন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি ফিজিক্স ম্যাথ নিয়ে তোমাদের কিছু বলবো না, কারণ তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো। এবার আসি মেডিকেল প্রিপারেশন যারা নিছো, তাদের ক্ষেত্রে হচ্ছে অনেক কিছু বলা লাগবে। তবে তোমাদের ক্ষেত্রে আমি বলবো বায়োলজি নিয়ে তোমাদের সাজেশন নিয়ে আমার কিছু দেওয়া লাগবে না, কেমিস্ট্রি নিয়েও খুব একটা দেওয়া লাগবে না। কেমিস্ট্রি জাস্ট একটু ম্যাথমেটিক্যাল কিছু টার্ম গুলো তোমাদের জানা থাকা লাগবে, আর কিছু বাচ্চা বাচ্চা কিছু টপিক পড়বা। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে তোমরা দেখো সব তো প্রতিটা চ্যাপ্টার তো আর যেহেতু ম্যাথমেটিক্স নাই, তোমরা হচ্ছে যে সেকেন্ড পার্টের মধ্যে পরিমাণগত রসায়নটা একটু বেশি গুরুত্ব দিবা, তারপরে হচ্ছে ফোর্থ চ্যাপ্টার একটু গুরুত্ব দিবা, এবং পরিবেশগত রসায়ন 3টা চ্যাপ্টার গুরুত্ব দিবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আর ফার্স্ট পার্ট থেকে আমি বলবো ওরকম খুব একটা ম্যাথমেটিক্স বেশি একটা আসে না, পিএইচ ওয়ালা যেগুলো আসে। আচ্ছা, তোমাদের একটা যে ভয়, ভাইয়া পিএইচ 4.7 এগুলো আমরা কিভাবে বের করবো? হ্যাঁ, এটা আমি বলবো তোমাদের মধ্যে একটা ব্যাড একটা কনফিউশন, সেটা হচ্ছে তোমরা আজ এটা প্যারানো ক্যালকুলেশন নিয়ে আজ এটা প্যারানো। এটা হচ্ছে আমি আমার হচ্ছে যে ক্যালকুলেশন হ্যাক যে সিরিজটা চলতেছে, এখানে আমি কিছু আলোচনা করছি। তোমরা যখন কোশ্চেন ব্যাংকটা দেখো 2014 সালের আগের প্রশ্ন নিয়ে তোমরা প্যারা খাও কেন ক্যালকুলেশন? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন। আচ্ছা, এখানে 2014 সালে এখানে আসছে। রাফি, আমি একটু এখানে ইনক্লুড হ্যাঁ, করি। এটা হচ্ছে ওই হ্যাঁ, কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে ওরা যখন দেখে যে ঢাকা ভার্সিটিতে এসেছে, হুম, হুম, তখন হচ্ছে আর ওরা সাল দেখে না যে কোন সালে এসেছে, বাট এটা ওদের জানা থাকা উচিত যে 2014-15-তে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যেত। সো তখন হচ্ছে কোশ্চেন গুলো ওভাবেই আসতো যেন ক্যালকুলেটর ইউজ করা যায়। সো ওরা যখন হুম, 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 এই কোশ্চেন গুলো সলভ করতে গিয়ে কোশ্চেন ব্যাংক থেকে যখন ক্যালকুলেটর ছাড়া করতে পারে না, তখন হচ্ছে ওরা টেনশনে পড়ে যায় যে হ্যাঁ হ্যাঁ, আমি তো রাইট, ক্যালকুলেটর ছাড়া করতে পারতেছি না, তাহলে তো আমার চান্স হবে না। মানে এটা নিয়ে হচ্ছে তুই একটু কনফিউশনটা ক্লিয়ার করে দে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডিটেইলস। তো এই যে আমরা যে ডিউ ক্র্যাশ করছে যেটা পড়াচ্ছি, তো দেখা যাচ্ছে প্রতিদিন হচ্ছে খালি প্রবলেম পাচ্ছি, ভাইয়া ক্যালকুলেশন মিলাতে পারতেছি না, ভাইয়া সূত্র পারি কিন্তু ভাইয়া আমি মান বসে আমি আনসারটা বের করতে পারতেছি না। তো তোমাদের এই প্রবলেমটা দূর করার জন্য কিন্তু আমি সিরিজটা চালু করছি। তো আমি খুব বিস্তারিত এখন বলবো না, কারণ আমাদের অনেক প্রশ্ন কিন্তু জন্য আছে। সাকিব ভাইয়া আজকে আমাদের আল্লাহ জানে আমার কতক্ষণ আটকে রাখে। তো এই যে আমি এই ক্যালকুলেশন নিয়ে আমি যে সিরিজটা শুরু করছি, আমি বলবো তোমরা ওই ভিডিওগুলো দেখবা, ওখানে তোমরা আমার সব প্রশ্নের আনসার পেয়ে যাবে। তারপর ছোট্ট করে একটু বলি, সেটা হচ্ছে তোমরা যখন পড়বা আগে একটু দেখবা এই প্রবলেমটার মধ্যে দশমিক ওয়ালা কি কি আছে, √13 নাকি √16। √16 থাকলে বাইরে ডিউতে আসার সমস্যা কি? √13 থাকলে একটু প্রবলেম আছে। বা √, মনে করো 599, প্রবলেম আছে। তুমি √400, প্রবলেম আছে, কোনো প্রবলেম নাই। বাট প্যারা আজারে নিবা না, তোমার কাছে যেটা মনে হবে যে ইয়াস এটা ক্যালকুলেট করা যায়, তখন তুমি এটা নিজে নিজে হাতে কলমে করার চেষ্টা করবা। আর যখন তুমি প্র্যাকটিস করতে করতে দেখে ফেলবা না এটা 2014 সালের আগের আসার মতো প্রশ্ন, না এতে √, অনেক বিশাল একটা সংখ্যা, না এটাতে পিএইচ যেটা বের করতে বসে একটু দশমিক চলে যাইতেছে, তাই প্যারা নেওয়ার দরকার নাই। তুমি কি করবা? খালি থিওরি পড়ে যাবা, সূত্র পড়ে যাবা, শেষ। পরীক্ষার হলে ডিউতে যদি প্রশ্ন আসতেই পারে, কিন্তু মানগুলো দিবে সুন্দর সুন্দর মান, √400, হ্যাঁ √1000। তারপরে তারপর লগের ক্ষেত্রে কি হয়, লগ 1000 মান বের করতে তোমার কোনো সমস্যা আছে? 3। হ্যাঁ, তো এরকম আমি বলবো যে তোমরা যত বেশি প্র্যাকটিস করতে থাকবা, ইনশাল্লাহ বুঝে ফেলবা কি টাইপের প্রশ্ন আসে, কি টাইপের প্রশ্ন আসে না। তো এটা ছিল ক্যালকুলেশনের কথাবার্তা। আমরা ছিলাম মেডিকেল টপিকটাতে, যে যারা মেডিকেল প্রিপারেশন নিছো কিন্তু দেখা গেল যে তাদের চান্সটা হয় নাই, আনফর্চুনেটলি দেখা যায় তারা কিন্তু ভেঙে পড়ো, তো তাদের একটা 10 দিন বা 15 দিন মতো একটা গ্যাপ চলে যায়। তো এটা অবশ্যই তোমার দরকার, বাট তুমি আচ্ছা উঠে রাফি, দাঁড়াইছো। এখানে এখানে আমি একটু কোশ্চেনটা একটু এলাবোরেট করি মেডিকেল প্রিপারেশন হ্যাঁ, যারা নিয়েছে তাদের জন্য। এখন সাদাবের সাথে ওই ক্র্যাশ কোর্সটাই তুই হচ্ছে ফিজিক্স পড়াচ্ছিস, আমি ম্যাথ পড়াচ্ছি, তারপর হ্যাঁ, এনাম আছে সাথে, এনাম কেমিস্ট্রি পড়াচ্ছে। সো আমরা পড়াতে গিয়ে যেটা দেখতেছি যে ওদের বায়োলজির, যেহেতু মেডিকেল প্রিপারেশন নিয়েছে ওরা, ওদের বায়োলজির বেসটা খুবই স্ট্রং, বাট হ্যাঁ, মেডিকেল বেস প্রিপারেশন নেওয়ার কারণে ওরা ফিজিক্সের ম্যাথে প্রবলেম ফেস করতেছে। আমার ম্যাথ ক্লাস করার দিকে তুই তো দেখতেছিস হুম, যে হুম, আমি কতগুলো প্রবলেম ফেস করতেছি, যে ওরা বারবার মানে অনেক কিছু বুঝাই দিতে হচ্ছে। এটা আমি ওদের দোষ দিতেছি না, বাট ওদের প্রিপারেশনটাই ওই রকম মেডিকেল বেস ছিল দেখে ওদের এই জিনিসগুলো এখন কষ্ট করে টাইম হুম, নিয়ে পড়তে হচ্ছে বা করাতে হচ্ছে আমাদেরকে। আর তোর ফিজিক্সের ক্ষেত্রে তো তুই জানিস কি হুম, অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, সো এই যে কারেন্ট যে সিচুয়েশনটা, যে ধর ম্যাক্সিমাম স্টুডেন্ট স্ট্রাগল করতেছে, এমন না যে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে তারা পড়তে পারতেছে না ফিজিক্স ম্যাথ বা কেমিস্ট্রি ম্যাথ, তারা পড়তে পারতেছে। বাট আমি যদি ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস এর কথা চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে তারা অনেক ক্ষেত্রে হচ্ছে যে সলভ করতে গিয়ে প্রবলেম ফেস করতেছে। তো হুম, এই সিচুয়েশনটা মানে আগে কোন
টাস্কটা করলে বা আগে কোন স্টেপটা নিলে, যখন তারা এইচএসসি পড়াশোনা করছে বা যখন তারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে, কারণ লাস্ট এক বছর তো বন্ধ ছিল আমাদের একদম, গত বছরের মার্চ থেকে এবছরের এপ্রিলের 2 তারিখে পরীক্ষা হয়েছে। সো এই একটা বছরের যে টাইম লাইনটা ছিল, এই টাইম লাইনে মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি কি করলে তারা হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য, ঢাকা ভার্সিটির ফিজিক্সের জন্য, ঢাকা ভার্সিটির ম্যাথের জন্য, প্লাস ঢাকা ভার্সিটির কেমিস্ট্রি ম্যাথের জন্য নিজেদেরকে হচ্ছে প্রিপেয়ার করতে পারে, মানে আগে আচ্ছা, থেকে কি কাজটা তাদের বুঝতে করা পারছি। উচিত ছিল, এটা একটু। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি প্রশ্নটা আরেকভাবে বলা যায়, এইচএসসি 21রা কিভাবে প্রিপারেশন নেবে, হ্যাঁ তাই হ্যাঁ, না? কাইন্ড অফ, ইয়েস ইয়েস কোশ্চেনটা ইয়েস, কোশ্চেন কিন্তু কাইন্ড অফ এরকম, যে কারণ এখন এরকম, ইয়েস। এইচএসসি 21, ওদের এইচএসসি পর কিন্তু তোমরা কিন্তু খুব বেশি একটা টাইম পাবা না, তোমাদের যে অ্যাডমিশন হয়ে যাবে। তো সাকিব যেটা বলতেছিল যে ওই এক বছর টাইমটা, মানে যারা এখন 20, এরা তো টাইম নেই, এটা তো হচ্ছে মাত্র আর 27 দিন বাকি। বাট ওর কোশ্চেনে ছিল এরকম যে ওরা ওই এক বছর আগে কিরকম প্রিপারেশন নিলে তাদের এখন ডিউর জন্য প্রিপারেশন হয়ে যেত, এটাই ছিল ওর প্রশ্ন। তো হুম, হুম। প্রশ্নটা আমি আরেকভাবে, আমি মানে এক ঢিলে দুই পাখি দিয়ে দিই, সেটা 21 নিয়ে ও প্রশ্ন করতো আচ্ছা, এইচএসসি 21 যে ব্যাচের কিভাবে প্রিপারেশন এইচএসসি নেওয়া 21, উচিত, হ্যাঁ 21-এর জন্য এইচএসসি কিভাবে 21দের প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত। প্রিপারেশন নিতে নিতে হবে, এটা হুম, এটা আনসার দিলে ওইটার আনসারটা হয়ে যাবে। হুম, এখন খেয়াল করে দেখো, তোমাদের এইচএসসি কিন্তু আনুমানিক কবে হবে, কিন্তু আমরা আনুমানিক বলতে পারি যে আগস্টের আগে হবে না, এটা তোমরা শিওর থাকো। তো এই ক্ষেত্রে বলবো তোমাদেরকে, প্রথমত তোমরা টার্গেট ফিক্স করো, যে তোমার কি মেডিকেল টার্গেট। তোমার যদি হয় আনসার ইয়েস, তুমি মেডিকেল ফোকাস নিয়ে আগে থাকবা। কিন্তু এটার পাশাপাশি তুমি বড় ভাইয়া আপুদের তো কান্নাগুলো দেখো। এখন তুমি দেখবা যে উনি কি উনি কি তোমার সাথে ট্যালেন্টেড, মানে তুমি তো দেখবা যে আসলে ট্যালেন্ট তো বিচার করা যায় না, তারপরও তুলনামূলক আর কি, ওই ভাইয়া আপুটা তো অনেক পড়ছিল, কিন্তু মেডিকেল যে অনেক পড়ছিল কিন্তু সে চান্স পাইলো না। এখন আমি কি পাবো, এই যে ভয়টা, এই ভয়টা তোমার রাখা যাবে না। এই ভয়টা যাতে তোমার না থাকে, এটার জন্য তোমার কি করতে হবে, মেডিকেল প্রিপারেশন তো অবশ্যই খুব ভালো মতো নিবা। এটার পাশাপাশি তোমাকে ফিজিক্স এবং ম্যাথে, যদি তুমি আহ যদি তুমি হচ্ছে এরকম এই যে থাকে যে তোমার ম্যাথ অপশনাল, তখন হুম, তুমি সেক্ষেত্রে ম্যাথে কিন্তু স্কিপ করতে পারতেছো, বাট ফিজিক্স কিন্তু হুম, স্কিপ করতে পারতেছো না। হ্যাঁ, কিন্তু যারা ম্যাথ নিয়ে নিছো ভাইয়া, কিচ্ছু করার নাই, তুমি ফান্দে বেড়ে গেছো, তোমাকে এখন কি করতে হবে, ম্যাথ আনসার করতে হবে। তো আমি ম্যাথ আনসার তাদেরকে করতে হবে। বলতেছি, যারা ম্যাথ নিয়ে নিছো মেন, কিচ্ছু করার নাই, এখনো চেঞ্জ করে এইচএসসি 21 চেঞ্জ করতে পারবে না। এরকম আমার অনেক স্টুডেন্ট আছে এরা ম্যাথ নিয়ে নিছে। এখন তোমরা কি করবা, তোমাদের এইচএসসি 21, তোমাদের তো আর সামনের মাসে তো পরীক্ষা না, তাই না? তোমাদের সামনে এখন সময় আছে, তুমি কিভাবে প্রিপারেশন নিবা আমি তোমাদের আজকে থেকে ভাগ করে দিই। সেটা হচ্ছে, তোমরা ফার্স্ট একটা বই ফলো করবা, মানে মেইন বুক এইচএসসি প্রিপারেশন তো তোমরা নিবাই, আমি জাস্ট অ্যাডমিশনের জন্য বলতেছি। একটা বই ফলো করবা, বইটার নাম কি, বিচিত্রা। বইটার নাম কি, বিচিত্রা। তোমরা যেমনি হোক, পুরান এডিশন হোক, নতুন এডিশন হোক, তোমরা এই বইটা জোগাড় করবা, পিডিএফ মানে হোক, এই বইটা জয়কলির জোগাড় করবা। ম্যাথ ফিজিক্স বিচিত্রা আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু কেমিস্ট্রির কথা বলতেছি না, আমি শুধুমাত্র হ্যাঁ। ফিজিক্স এবং ম্যাথের কথা বলতেছি, কারণ এই দুইটা তোমাদের প্রবলেম হবে, তাই না? বায়োলজি হুম, কেমিস্ট্রি তোমাদের দরকারই নাই জয়কলি কেনা, শুধু মেইন বুকটা পড়ো। ফিজিক্স এবং ম্যাথের জন্য তোমরা জয়কলি কিনবা। ওইখানে দেখবা টাইপ টাইপ দেওয়া, প্রত্যেকটা চ্যাপ্টারে সবার প্রথমে কিছু শর্টকাট সূত্র থাকে, খুব দারুণ দারুণ। এখন আমি বলবো সব পড়ার দরকার নাই, যে শর্টকাট সূত্রগুলোই অনেক বড় বড়, ওগুলো কেন পড়বা, ওগুলো ফার্স্টে ক্রস দিয়ে নিবা। তারপর দেখবা হ্যাঁ এই শর্টকাট আমার মাথায় থাকবো, টিকচনে দিবা। এই শর্টকাট মাথায় থাকবে, টিকচনে দিবা। এরকম একটা চ্যাপ্টার ধরবা, ধইরা টিকচনে টিকচনে ক্রস ক্রস দিয়ে আগাবা। এরপরে টাইপ 1 শুরু করবা, মানে টাইপের আগে শর্টকাট গুলো দিয়ে দেয়। এরপর টাইপ 1 ধরা যাক ফিজিক্স ভেক্টর। ভেক্টরের সবার প্রথম টাইপে তুমি সাপোজ করে উপাংশ। এখন উপাংশে দেখবা কি, সবার প্রথমে ডিউ প্রশ্নগুলো দেয়। তুমি দেখবা ডিউ এটা কত সালে আসছে, 2019-20, আমি ক্যালকুলেট নিতে পারবো না, ক্যালকুলেট ফালাই দিবা। এখন তুমি ওইটা কি করবা, তুমি তো যেহেতু মেইন বুকটা পড়ে আসো, তুমি তো একেবারে ইয়া না, তুমি তো এইচএসসি 21, আর তোমার তো আসলে পরীক্ষার টাইম শেষ, মানে তোমার তো প্রিপারেশন শেষ হওয়ার কথা ছিল এই টাইমটা। হুম, তারপরে হুম, তুমি কিছু না কিছু পারো। হ্যাঁ তুমি পারো। এখন তুমি কি করবা, ওই যে প্রশ্নটা, উপাংশের প্রশ্নটা নিজে নিজে করার ট্রাই করবা, হাতে কলমে হুম, করার ট্রাই করবা, দেখবা যে তুমি পারো কিনা। হ্যাঁ, ফার্স্টে তোমার 2 মিনিট লেগে যেতে পারে, পরে আস্তে আস্তে 18, 19, তারপর 17, 18 প্রশ্ন সলভ করতে করতে যে ওগুলো সলভ করবা, আর এগুলো সলভ করবা। এরপরে দেখবা সাস্টের প্রশ্ন আছে, তারপর রুয়েট কুয়েট চুয়েট, আমি বলবো ওগুলো স্কিপ করো। যারা মেডিকেল প্রিপারেশন নিছো, নিবা, কিন্তু পাশাপাশি ডিউটা নিবা। ডুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট, বুয়েট, এই কয়টা যে আমি নাম বললাম, এগুলা স্কিপ করে ফেললো, কোনো সমস্যা হবে না। তোমরা তাহলে আর ইউ, জে ইউ, ডি ইউ, হ্যাঁ যেগুলো আমি নামগুলো বললাম এগুলোই করো ভাই, এগুলোই অনেকগুলো আছে, এগুলো তোমার শেষ করতে দাম বের হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের আজকে থেকে আমি কি করলাম, কয়েকটা ভাগ করে দিলাম, যে বিচিটা সব পড়ার দরকার নেই, শুধু ভার্সিটি প্রত্যেকটা নিজ হাতে সলভ করবা। এতে তোমার কি হলো, দেখা গেল যে তোমার একটা বই, একটা চ্যাপ্টারের প্রায় 50% পড়লে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। এভাবে হুম, তুমি কি করবা, ভেক্টর চ্যাপ্টারটা শেষ করলা। তুমি একদিনে আমি বলবো তোমাদেরকে টাইম স্লট 2টা রাখবা। টাইম স্লট 2টা রাখবা, যে সন্ধ্যার আগে তোমার একটা স্লট, সন্ধ্যার পরে একটা স্লট, এই 2টা স্লট তোমার জন্য ফরজ ফরজ করে রাখবা।
ঠিক আছে, যে সাপোজ তুমি রাখলা আজকে সন্ধ্যার আগ পর্যন্ত আমি 2 ঘন্টা ফিজিক্স করবো, আজকে আমি সন্ধ্যার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমি 2 ঘন্টা ম্যাথ করব। কি করবা? ওই যে মনে করো মেইন বুকটা পড়বা মনে করো আধা ঘন্টা, আর জয়গুলি সলভ করবা 1.5 ঘন্টা। মেইন বুকটা পড়বা আধা ঘন্টা, জয়গুলি সলভ করবা 1.5 ঘন্টা। আমি বিশ্বাস করি যে মেন বুকটা আধা ঘন্টা পড়া যদি জয়কলি 1.5 ঘন্টা সলভ করে, আমি এটা বিশ্বাস করি সে ইনশাল্লাহ পারবে। সে ইনশাল্লাহ মানে এরকম প্রিপারেশন যদি 4 মাস কন্টিনিউস হতে থাকে, হ্যাঁ, তার জন্য এইচএসসিও খুব ভালো মতো হয়ে যাবে। হ্যাঁ, মানে প্রি অ্যাডমিশন যেটা আমরা বলতেছি আর কি, ওইটা তো খুব ভালো মতো হবেই, সাথে ডিউটা পাশাপাশি চলতে থাকবে। এখন তোমার কিন্তু মেইন ফোকাসটা কি থাকবে? ক্যালকুলেশনটা একটু ভালো মতো আসা, কারণ শুরু তো দেখা যায় অনেকেরই মুখস্থ থাকে কিন্তু ওই অ্যাপ্লাইটা আর করতে পারে না। সেজন্য আমি বলবো তোমাদেরকে হাতে নিজে হাতে ক্যালকুলেশন করে 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 বেশ বারবার বারবার প্র্যাকটিস, বারবার বারবার প্র্যাকটিস করে 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 আয়ত্ত আনতে হবে। দেখবে একটা টাইমে এসে তোমার কাছে মনে হইব কি, আরে এই প্রবলেম তো আমি 6 মাস আগে 3 মিনিট আগে সলভ করতে পারতাম না, এখন আমি 45 সেকেন্ডে পারি। এরকম একটা যখন ফিল তোমার কাছে আসবো, দেখবা ইয়েস, ডিউতে আমার পক্ষে 45 সেকেন্ডে আনসার করা সম্ভব। তখন যে কনফিডেন্সটা আসবো, তখন দেখবা ইনশাল্লাহ একটা টানের উপরে একটা একটা সাবজেক্ট তোমার ইনশাল্লাহ এসে পড়বে। এতটুকুই বলার ছিল। আচ্ছা, তো আমি হচ্ছে যদি এখান থেকে কি কিছু কমেন্ট, টেকওয়ে কিছু গুলা, কমেন্ট আচ্ছা হ্যাঁ হ্যাঁ, নাকি কি কিছু টেকওয়ে গুলা কমেন্ট। বের করি, হ্যাঁ তারপর হচ্ছে আমি কমেন্ট গুলো আসতেছি। সো তোর হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন নেবে তাদেরকে হচ্ছে বেসিক্যালি বিচিত্রা গুলা থেকে আমাদের হচ্ছে ফিজিক্স এবং ম্যাথের আমাদের টাইপ ওয়াইজ ভার্সিটি কোশ্চেন গুলা পড়তে হবে, তাতে ইয়েস। করে ওদের হচ্ছে মেডিকেল প্রিপারেশন বাই চান্স মেডিকেল পরীক্ষা হুম দেয় হুম হচ্ছে হুম। এবছর 1,22,000 পরীক্ষা দিছে। সো সেখান থেকে হচ্ছে 4,000 সামথিং হচ্ছে মেবি মেডিকেলে চান্স পায়, পাবলিক মেডিকেল গুলায়, প্রাইভেট বাদে। আবার হচ্ছে ডেন্টালেও এরকম হচ্ছে 550 বা 600 মতো সিট আছে, এক্সাক্ট নাম্বারটা আমার খেয়াল নাই। সো আমি যদি মেডিকেল প্রিপারেশন যারা নেয় এবং যারা আল্লাহ না করুক চান্স না পায়, তখন যেন তাদের ঢাকা ভার্সিটির জন্য হুম, প্রিপারেশনে রাইট। মানে ঢাকা ভার্সিটি তারা প্রিপেয়ার থাকে, এজন্য তাদের উচিত আগে থেকে হচ্ছে প্রি হ্যাঁ, অ্যাডমিশনে এই ক্লাসগুলা করে ফেলা, ঠিক আছে? বা প্রি রাইট। অ্যাডমিশনের জন্য এটলিস্ট কোশ্চেন সলভিং গুলা ভালো করে পড়া ফিজিক্স এবং ম্যাথে, যেন তাদের একটা আইডিয়া আসে যে কোন চ্যাপ্টার থেকে ফিজিক্স বা ম্যাথে হচ্ছে কি টাইপের কোশ্চেন আসে। আচ্ছা, তো আমি হচ্ছে এবার একটু কমেন্ট থেকে প্রশ্ন নেই কিছু। আচ্ছা, এইচএসসি 20-এর কিছু প্রশ্ন নেই। এইচএসসি 20-এর হুম। একজন প্রশ্ন করেছে যে হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কোশ্চেন ব্যাংক সলভ করি, সলভ করলে হচ্ছে সব পারি, বাট এক্সাম টাইমে মনে হয় যে অনেক কিছুই বুঝি না বা প্যানিকড ফিল করি। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের অনেকের মধ্যেই আছে যে আমরা হচ্ছে অনেক ভালো প্রিপারেশন নেই, আমি স্টুডেন্টদের হুম। মধ্যে দেখছি এটা হয় যে ভালো প্রিপারেশন নেয়, সবই পারে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে হচ্ছে মানে ভয় পায়, এই ভয়ের কারণে হচ্ছে ভুল করে দিয়ে আসে। সো এই ভয়টাকে কিভাবে হচ্ছে মিটিগেট করা যায় বা কমানো যায়, রাফি? আচ্ছা, তো ফার্স্ট অফ অল এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। এখন আমি মনে করো আমার মতো করে একটা সলিউশন দিয়ে দিলাম, তোমরা এখন শুনলা লাইভ, লাইভটা যখন শেষ হবে তোমার যে ভাই এরকম করছে, আমি ভাইয়েরটা ফলো করি, ফলো করলাম, লাভের লাভ কিছু হলো না। এখন তুমি কি দোষ কি আমাকে দিবা? না, এটা আসলে এটা টোটালি হবে তোমার নিজের, মানে তোমাকে নিজের মধ্যে থেকেই হচ্ছে এটা সলিউশনটা বের করে আনতে হবে। আমি জাস্ট তোমাকে কি করতে পারি, একটু মোটিভেট করতে পারি, আর এর বেশি কিছু আমি করতে পারবো না। আমি তোমাকে কিছু বুলি দিতে পারবো, কিছু জিনিস বুঝাই দিতে পারবো, তুমি এভাবে আগাবা, কিন্তু করতে হবে কাকে? তোমাকে করতে হবে। নিজেকে এই বলতে যে তুমি বললা, তুমি একটু আগে বললা যে হ্যাঁ আমি যখন সলভ করি, আমি প্রশ্ন যখন সলভ করি আমি পারি, এই যে পারি তুমি এটা কি বলছো, কনফিডেন্টলি বলছো না? তো পরীক্ষার সময় কনফিডেন্টটা কই যায়? প্রেশার। আচ্ছা আমি বুঝতে পারছি প্রেশার, তাহলে কি করতে হবে তোমাকে এখন থেকে? প্রেশার নিয়ে প্র্যাকটিসটা করতে হবে। দেখো আমরা যখন প্র্যাকটিস করি, আমরা কিন্তু প্রেশার নিয়ে প্র্যাকটিস করি না। আমাদের প্রবলেম হলো এই জায়গাটা, আমরা প্রেশার, আমরা প্র্যাকটিস করি আর রিল্যাক্স মুডে, রিল্যাক্স মুডে আমরা প্র্যাকটিস করি, এটা হচ্ছে আমাদের প্রবলেম। আমাদের এখন থেকে প্র্যাকটিস করতে হবে প্রেশার নিয়ে। এখন তোমরা যারা আমার হচ্ছে লাইভ ক্লাস করছে, বিশেষ করে লাস্ট যেটা ক্লাস করছে, আমি কি করছি এখন, আমি একটা নতুন সিস্টেম শুরু করছি এবং ইনশাআল্লাহ আমি এটা সামনেও করবো। আমি যখন ক্লাস নেই, আমি একটা প্রবলেম লেখার আগে আমি কি করছি, আমি ক্যামেরাটা ঢাইকা দিই, আমি কাগজ দিয়ে ক্যামেরাটা ঢাইকা দিয়ে পরে আমি একটা প্রশ্ন লিখি, ABCD লিখি, তারপর আমি বলি 3, 2, 1 বলবো, তারপর মোবাইল স্টপ ওয়াচ চালু করবো। এরপরে তোমরা প্রশ্নটা দেখবা, 45 সেকেন্ডের মধ্যে কে কে আনসার করতে পারো আমি তাদের নামটা পড়ি। এরকম করে কিন্তু আমি লাইভটা নিছি। এটার মধ্যে হইলো কি, আমি যখন এটা নিছি প্রথম দিন প্রায় মিনিমাম 30 থেকে 40 জন আনসার দিছো, ওটার মধ্যে 20 জনই ভুল, 20 জনই ভুল। এখন কেন এত সেটা প্রশ্ন কেন তোমরা ভুল করলা? তোমাদের যদি আমি 45 সেকেন্ড যদি আমি না দিতাম, আমি যে বললাম 3, 2, 1, এই যে তোমার উপর একটা প্রেশার ফেলাইতেছি না, এই প্রেশারটা তোমাকে নিজেকে ফেলাইতে হবে। কিভাবে? বাসায় যখন প্র্যাকটিস করবে। আমি এরকম তোমাকে কয়দিন করাবো? এরকম তোমাকে প্রেশার নিয়ে কে কয়জন করাবে আমাকে বলো? এর জন্য কি করতে হবে? বাসায় স্টপ ওয়াচ ধরে ধরে পরীক্ষা দিতে হবে, যত বেশি পারো মডেল টেস্ট দাও। বিচিত্রাতে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে মডেল টেস্ট আছে, ডিউতে কত করে 15টা করে অবজেক্টিভ। তো দেখবা কি প্রত্যেকটা চ্যাপ্টার শেষে 15টা অবজেক্টিভ আছে।
ওই 15টা অবজেক্টিভ কি করবা, শুরু করার আগে পুরো চ্যাপ্টার শেষ করবা, স্টপ ওয়াচ ধরবা, 15টা অবজেক্টিভ সলভ করবা, দেখবা কত মিনিট লাগছে, কত মিনিট কত সেকেন্ড ওই চ্যাপ্টারের উপরে পেজের উপরে লিখে রাখবা যে আমার 12 মিনিট 53 সেকেন্ড লাগছে। পরের চ্যাপ্টারে যাবা, আবার সলভ করবা স্টপ ওয়াচ ধরে। হ্যাঁ, ভালো হয় কি যে সকল স্টপ ওয়াচ কিছু অ্যাপ আছে দেখবা লাস্টের দিকে এসে 3 2 1 বলে আর কি, এগুলো হলে তোমার উপর প্রেশার পড়বে আর কি। এরকম প্রেশার নেওয়ার ক্যাপাবিলিটি তোমাকে নিজের মধ্যে তৈরি করতে হবে। এখন তো তুমি কিভাবে তৈরি করবা ভাইয়া, ওটা তোমার ব্যাপার। আমি জাস্ট একটা উপায় বলে দিলাম, স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ ধরে জয়কলির 15টা অবজেক্টিভ নিজে সলভ করবা। শুধু সলভ করলে হবে না, টাইম গুলো লিখা রাখবা। যখন তুমি দেখবা যে 15টা অবজেক্টিভ আমার 20 মিনিট লেগে যাচ্ছে, তখন তোমার কাছে না আমাকে আরো বেশি আরো দ্রুত করতে হবে। এখন দ্রুত করতে গিয়ে দেখা যায় কিছু ভুল হয়ে যাবে, বাট ওইটার মধ্যে থেকেই তোমাকে আস্তে 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 তোমাকে উপায়টা বের করে নিতে হবে। তো আমি এই বুদ্ধিটাই দিতে পারি তোমাদেরকে যে তোমরা স্টপ ওয়াচ ধরে নিজে নিজে মডেল টেস্ট দিবা। আচ্ছা, ঠিক আছে। সো আমি হচ্ছে কমেন্ট থেকে আরেকটা প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে রহমত, তারপর হচ্ছে আদিবা, এই দুইজন হচ্ছে এই কোশ্চেনের এটা জানতে চাচ্ছে। সেটা হচ্ছে যে হচ্ছে ফিজিক্সের প্রিপারেশন 21 ব্যাচ কিভাবে নিবে, মানে তারা কি হচ্ছে অ্যাডমিশন বেস পড়াশোনা শুরু করবে? একই সাথে তুই আরেকটা প্রশ্নের উত্তর দিবি, সেটা হচ্ছে 21 ব্যাচের জন্য তো শর্ট সিলেবাস দিয়ে দিছে, ঠিক আছে? তো তারা কি হচ্ছে এখন অ্যাডমিশন প্রিপারেশনটা শর্ট সিলেবাসের উপর বেস করে নিবে, নাকি হচ্ছে আহ, মানে ওভারঅল নিবে? কারণ আমরা কিন্তু জানি না যে 21 ব্যাচের অ্যাডমিশনের শর্ট সিলেবাস থাকবে কিনা। আমি আমি রাইট রাইট। পার্সোনালি কোনোভাবেই এটা সাপোর্ট করি না যে শর্ট সিলেবাসে অ্যাডমিশন হোক, কারণ এখানে যদি আমি সাপোর্ট বাচ্চাগুলো করি। কোনোভাবে পার হয়ে যায় আমাদের ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে, তারা দেখবে যে না তাদের সামনে অনেক পড়া, এবং তারা হুম হুম ওই হুম। বেসিক যে ইন্টারের জিনিসগুলো লাগতো ওইগুলো অনেকগুলো মিস করে আসছে জাস্ট শর্ট সিলেবাসে অ্যাডমিশন হওয়ার কারণে, শর্ট সিলেবাসে এইচএসসি হওয়ার কারণে। সো আমি পার্সোনালি এটা পছন্দ করি না যে শর্ট সিলেবাসে অ্যাডমিশন হোক, অবশ্যই ফুল সিলেবাসে হওয়া উচিত। সো এখন যারা যারা 21 ব্যাচের আছে ওরা তো অ্যাজ এ স্টুডেন্ট একটু কনফিউজড যে ওরা কি অ্যাডমিশন প্রিপারেশনটা শর্ট সিলেবাসে নিবে কিনা। সো তুই এটার অ্যান্সার দিবি যে অ্যাডমিশন প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত এখন থেকে। আর তুই তো অলরেডি বলছিস জয়কলি, বিচিত্রা টিচিত্রা হ্যাঁ এগুলার হ্যাঁ হ্যাঁ বাদে, এগুলার বাদে কিছু অ্যাড করবি। আর হচ্ছে ফিজিক্সটা কিভাবে পড়তে হবে, ফিজিক্সটা নিয়ে অনেকের কনফিউশন আছে, হ্যাঁ, ফিজিক্সটা ফিজিক্সে কিভাবে পড়তে অনেকের হবে? কনফিউশন আছে। হুম। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রথম প্রশ্নটা যে ও যেটা বললো যে আসলে আমরা কি পুরো ফুল পড়বো নাকি পুরোটা ফুল পড়বো না, আমি একটু টেকনিক্যালি আগাবো। সেটা কি, তোমার জন্য ফরজ কোনটা? অবশ্যই এইচএসসি যেটা শর্ট সিলেবাসে আছে। এখন শর্ট সিলেবাসের মধ্যে অ্যাকচুয়ালি কয়টা চ্যাপ্টার আছে দেখো, যে সকল চ্যাপ্টার গুলো নাই আমরা সব পড়বো না। আমার কাহিনীতে একটু বোঝার চেষ্টা করো। তুমি এইচএসসি পরে কি তুমি মিনিমাম 2 মাস কি টাইম পাবা না? অবশ্যই পাবা। ওই টাইমটাতে তুমি একটা বা দুইটা চ্যাপ্টার পড়বা, যে চ্যাপ্টার গুলো তুমি এইচএসসির আগে পড়বা না। আমি আরেকবার রিপিট করি, আমরা শর্ট সিলেবাস পুরো ফুল তো শেষ করবোই, এটার পাশাপাশি শর্ট সিলেবাসের বাহিরেও আমরা কিছু পড়বো। কিন্তু যেই চ্যাপ্টারটা তোমার সবচেয়ে কঠিন লাগে ওইটা বাদ দিবা। আই রিপিট, যেই চ্যাপ্টারটা বলছি বলি না, যে চ্যাপ্টার গুলো, যেই চ্যাপ্টারটা তোমার সবচেয়ে বেশি কঠিন লাগে তুমি ওইটাই স্কিপ করবা। হ্যাঁ, এখন তুমি যদি এটা করো তাহলে খেয়াল করো, সাপোজ ধরা যাক 30 ফার্স্ট পার্ট থেকে তোমার একটা চ্যাপ্টার ভালো লাগে না, তুমি এটা স্কিপ করলাম, কোনো সমস্যা নেই। 10টা চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার স্কিপ করলে কিছু হয় না। ওটা তুমি কখন পড়বা? এইচএসসি পরে পড়বা, কারণ এইচএসসি শর্ট সিলেবাসের বাইরে তো আর পরীক্ষা আসবে না, ফুল সিলেবাসে তো আর হবে না, তাই না? শর্ট সিলেবাসে তো হবে। তো তুমি তো 2 মাস তো আর ঘাস কাটবা না। ওই 2 মাসে কি করবা, ওই যে যে এক চ্যাপ্টার পড়ো নাই ওইটা পড়ে নিবা। এখন তুমি যদি এই কাম করো শুধুমাত্র শর্ট সিলেবাস, ভাই ওই যে শর্ট টাইম যে 2 মাস থাকবো পারতা না, ওই টাইমে কিন্তু সব শেষ করতে পারবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, আমরা শর্ট সিলেবাস পুরোটা পড়বো, এটার পাশাপাশি তুমি যে এই 2 বছরে যে পড়ছিলা কিন্তু শর্ট সিলেবাসে নাই, তোমার কি এমন কোনো প্রিয় চ্যাপ্টার নাই? ভেক্টর চ্যাপ্টার কি তোমার ভালো লাগে না? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। ধরো এরকম একটা চ্যাপ্টার যেটা তোমার শর্ট সিলেবাসে না, ভেক্টর অবশ্যই আছে, আহ নাই, কিন্তু তোমার ভালো লাগতো, কিন্তু কি করলো, এটা বাদ দিয়ে দিল। তুমি কি করবা, ওটা তুমি পড়বা। কখন পড়বা? এইচএসসির আগেই পড়বা। তো আমার বুদ্ধি এইটাই, প্রত্যেকটা পেপার থেকে একটা করে চ্যাপ্টার বাদ দাও। প্রত্যেক কোনটা বাদ দিবে আমি বলবো না, এটা তুমি বলবা। ফিজিক্স ফার্স্ট পার্ট তোমার অমুক চ্যাপ্টার ভালো লাগে না, ওটা বাদ দাও। বাদ মানে টোটালি বাদ, এইচএসসির আগে। সেকেন্ড পার্ট একটা চ্যাপ্টার বাদ দাও, এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার। আবার কেমিস্ট্রি যোগাযোগ বাদ দিয়ে দিও না, মানে একটা একটা করে বাদ দিতে বলছি, এমন একটা চ্যাপ্টার বাদ দিও না যেটা মানে তোমার জন্য ফরজ ছিল ওয়ান কাইন্ড অফ। তো আমার এটাই বলার ছিল, একটা একটা করে বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই, আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। এটা গেল আচ্ছা, একটা প্রশ্ন। একটা প্রশ্ন। আরেকটা ছিল প্রিপারেশনটা কিরকম। হ্যাঁ, প্রিপারেশনটা এরকম হবে, আমি যেহেতু তোমরা এইচএসসি পার না হয়েই কিন্তু তোমরা কিন্তু একেবারে খুব দূরদৃষ্টি সম্পন্ন হলে হবে না, আগের কাজ আগে পরের কাজ পরে, এরকম। এখন তুমি যদি এইচএসসি প্রিপারেশন যদি আগে আগে শেষ করে ফেলতে পারো তাহলে কি হবে, তুমি পরেরটা আবার প্রিপারেশন শুরু করে ফেলতে পারবা। এই জন্য তোমাকে কি করতে হবে, আগে এইচএসসিটা তোমাকে সিকিউর করতে হবে। এই জন্য কি করা লাগবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। কিসের? অ্যাডমিশনের না, কিসের? এইচএসসি বোর্ডের।
বোর্ডে আসা যে এমসিকিউ সিকিউ গুলো আছে এগুলো তোমাকে আগে সব শেষ করে দিতে হবে। যখন তুমি দেখবা যেহেতু শর্ট সিলেবাস এটা তোমাকে করতেই হবে, এটা যখন করে ফেলবা আমার মনে হয় তোমাদের 3 মাস বেশি লাগবে না। 3 মাস অনেক লং টাইম বলে ফেলছি। শর্ট সিলেবাসের উপর এমসিকিউ এবং সিকিউ বোর্ডের গুলো শেষ করতে আমার মনে হয় না তোমাদের 3 মাস অনেক বেশি বলে ফেলছি। 2.5 মাসের মধ্যে তোমাদের শেষ করা উচিত। আমি তোমাকে টার্গেট দিয়ে দিই, আজকে আজকে একটা টার্গেট দিয়ে দিলাম, 2.5 মাসে এইচএসসি শর্ট সিলেবাসের এমসিকিউ সিকিউ সব শেষ করে ফেলবা। আমার কথা ক্লিয়ার? এটা অবশ্যই শেষ করবা। এরপরে কি আর টাইম পাবো না আগস্টের আগে? অবশ্যই তো টাইম আছে। ওইটা আমি কি করবা, ওই টাইমটাতে আমরা বাকিগুলা পড়বো। আচ্ছা একটু আজান দিচ্ছি, একটু ব্রেক নিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আজান কি আমরা আর শোনা যাচ্ছে? আজানটা হ্যাঁ আহ আচ্ছা হ্যাঁ, আজানটা শোনা যাচ্ছে, আমরা একটা মিনিট একটু পজ দিই, হ্যাঁ। ঠিক আছে? তো আমরা হচ্ছে এর মধ্যে হচ্ছে তোমাদের যা যা কমেন্ট আছে একটু কমেন্ট গুলো করে ফেলো। আজান দিতে দিতে আমরা হচ্ছে কমেন্ট গুলো হচ্ছে কালেক্ট করে রাখি। তো আজানটা শেষ হলে আমরা আবার রাফি ভাইয়ের কথা শুনতে চলে যাবো। আচ্ছা, আচ্ছা আজানটা সাকিব মেবি কি কি শেষ প্রশ্ন? হয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ শেষ হ্যাঁ। হয়েছে। সো হচ্ছে 21-এর ক্ষেত্রে যেটা আমি তোর কথাটা যদি একটু সামারাইজ করি সেটা হচ্ছে যে ওদের ফিজিক্স যেটা পড়তে হবে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তো শর্ট সিলেবাস গুলো পড়বে, প্লাস হচ্ছে বোর্ড এমসিকিউ গুলো শর্ট সিলেবাসের প্রথমে শেষ করতে হবে, তাই তো? আর রাইট হ্যাঁ। এগুলো যখন মোটামুটি পড়া হয়ে যাবে বা হচ্ছে দু একটা চ্যাপ্টার যদি তখন বাকিও থাকে, ওদের উচিত হবে প্রি অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করে দেওয়া। সো হ্যাঁ প্রি হ্যাঁ অ্যাডমিশনের অবশ্যই। জন্য পড়াশোনা কিভাবে শুরু করবে, যে যারা মেডিকেল প্রিপারেশন নিবে তারা এমন ভাবে পড়বে যেন বাই চান্স হুম আল্লাহ না করুক যদি মেডিকেলে না হয়, তারা যেন হচ্ছে ভার্সিটি, ঢাকা ভার্সিটি টার্গেট করে বা কৃষি ভার্সিটি গুলো টার্গেট করে পড়তে পারে, বা হচ্ছে চিটাগং ভার্সিটি গুলো টার্গেট করে পড়তে পারে। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তারা একই সাথে হচ্ছে বায়োলজিটাকে হচ্ছে নিজের নাগালের মধ্যে রাখার জন্য পড়তে হবে, যেন ঢাকা ভার্সিটি অ্যাটলিস্ট তাদের সিকিউর করতে পারে। ওকে, এটা গেল হচ্ছে 21 ব্যাচের কথা। তারপর 22 হ্যাঁ ব্যাচের অনেকে প্রশ্ন করতেছে। সো 22 ব্যাচের হচ্ছে ওদের কিন্তু ধর এতদিনে হচ্ছে ওদের কি বলে ওদের সেকেন্ড ইয়ারে উঠে যাওয়ার কথা ছিল, বাট ওরা হুম আনফর্চুনেটলি ওরাও একটা এই সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়ে ওরা হচ্ছে এখনো ফার্স্ট ইয়ারে আছে বলা যায়, বা ওরা এখনো কোন ইয়ারে এটা ওইভাবে বলা যাচ্ছে না। সো 22 ব্যাচ ওভারঅল মানে একদম শুরু থেকে ধর ওরা কিন্তু হিউজ একটা টাইম পাচ্ছে অ্যাডমিশন হুম প্রিপারেশনের জন্য বল বা এইচএসসির জন্য। কারণ আই ডোন্ট থিঙ্ক যে নেক্সট ইয়ারেও ওদের এপ্রিল বা মে মাসের মধ্যেও কোনোভাবে ওদের এইচএসসি হবে, মানে যদি করোনা পরিস্থিতির তুলনামূলক ভালো হয় তাও 21 ব্যাচের তাও ব্যাচের হবে। সব, হ্যাঁ সব আনুষ্ঠানিকতা শেষ করে করে 22 ব্যাচের এইচএসসি শুরু হতে হতে আমার মনে হয় যে আগামী বছর জুলাই আগস্ট বা আরো চলে যাবে। সো হুম আমার কথা হচ্ছে সো ওরা হচ্ছে এই যে প্রায় 1.5 বছর টাইম পাচ্ছে জাস্ট এইচএসসি। সো ওরা হচ্ছে এখন থেকে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে একদম হ্যাঁ। শুরু থেকে, মানে একদম শুরু থেকে বাইশদের কিভাবে জন্য, প্রিপেয়ার করবে। হ্যাঁ বাইশদের জন্য আমার স্পেশাল প্ল্যান আছে, এটা আমি অবশ্যই করে রাখছি। কারণ 20-21 দিনে কিন্তু আমরা ভালোই কাজ করছি সত্যি কথা বলতে। চলকের পক্ষ থেকে বলো বা আমার পার্সোনাল পক্ষ থেকে বলো, 20-21 দিনে কিন্তু আমরা ভালোই কাজ করছি। বাট 22 দিন নিয়ে এখন আমাদের আগানোর সময় আসছে। তো 22 দিন নিয়ে আমার যে প্ল্যানটা আমি রাখছি সেটা হলো, ফার্স্ট অফ অল আমরা টার্গেট করি আমাদের হাতে আমরা কিরকম সময় পাচ্ছি। কারণ তোমাদের কিন্তু শুধু ফার্স্ট পার্ট না, তোমাদের কিন্তু সেকেন্ড পার্টও কিন্তু পড়তে হবে। যারা 21 সিলেবাস 21 আসো তারা কিন্তু বলা যায় একটা প্যারার থেকে বেঁচে গেছো তোমাদের
আগে মানে করোনার আগেও তো তোমরা একটা সিরিয়াসনেস নিয়ে তো পড়ছিলাম, তোমাদের সিরিয়াসনেসটা কমে গেছে তো করোনার পর। আর প্রবলেমটা হলো 22 দিন নিয়ে আবার পুরো টাইমটাই করোনার মধ্যে পড়ে গেছে, এটাই হলো যা প্রবলেম। এখন তোমরা এখন তো বুঝতে পারতেছো যে ভাই যত যেটাই হোক না কেন সামনে পরীক্ষা কিন্তু হবে, তুমি এটাই স্কিপ করতে পারবে না, লেট করে হোক পরীক্ষা কিন্তু হবে। এগুলো তোমার কি করতে হবে, তোমাকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে। তো আমি তোমার পুরো প্রিপারেশনটাকে 3টা ভাগে ভাগ করবো। তো ফার্স্ট থেকে বলা যাক। প্রথম হচ্ছে তুমি এখনো এই ফার্স্ট ইয়ারেই থাকতেই, মানে তোমাদের ফার্স্ট ইয়ার আমি বলতেছি, অনেকে এখনো জানো না তুমি কোন লাইনে আগাবা, অনেকেই এখনো চুজ করতে পারো নাই তুমি কি মেডিকেল লাইনে যাবা, ইঞ্জিনিয়ারিং লাইনে যাবা নাকি অন্য কোনো লাইনে যাবা। আমি বলবো তুমি নিজেকে কোশ্চেন করো, তুমি কোন লাইনে গেলে ভালো হয়। তুমি ম্যাথ ভালো পারো তার মানে এই না তোমাকে ইঞ্জিনিয়ারিং আসতে হবে, তুমি ফিজিক্স ভালো পারো তার মানে এই না তুমি ইঞ্জিনিয়ারিং আসতে হবে। আমাদের খুব ভুল একটা কনসেপ্ট হলো বায়োলজি ভালো পারা মানেই মেডিকেলে ভালো করা। নো নো নো, অনেক এক্সাম্পল দেখাইতে পারো বায়োলজি তুখর মেডিকেলে সে পাসই করে নাই। হ্যাঁ, আচ্ছা, আমি বায়োলজি কিছু পারতাম না, বাট আমার মেডিকেলে আমার পজিশন প্রায় 9,000 মতো আসছিল। তো এখন যেটা বলবো সেটা হলো নিজে নিজেকে কোশ্চেন করো এইভাবে, আমি কি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন একটু ভালো পারি, আমি বলতেছি না খুব ভালো পারা লাগবে, আমি কি একটু ভালো পারি, আমার কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো ভালো লাগে, এরকম নিজে নিজে কোশ্চেন করো। যদি আনসার হয় ইয়েস, তাহলে আমি বলবো তুমি আমার প্ল্যান 1 এর সাথে আগাও, যে ইঞ্জিনিয়ারিং এর জন্য যে প্রিপারেশনটা আমি কথা বলবো সেটার সাথে আগাও। ওকে, তাহলে আমি এখন যে যে এখনটা টার্গেটটা দিব সেটা কাদের জন্য, যারা ইঞ্জিনিয়ারিং এর প্রতি ফোকাস করতে চাচ্ছ। আমি বলতেছি না তোমাকে ম্যাথ খুব ভালো পারা লাগবে, ফিজিক্স খুব ভালো পারা লাগবে, মোটামুটি মোটামুটি হলেই চলবে। আবার কিছু পোলাপেন আছে ম্যাথ দেখতেই পারে না, ভাই আমার ম্যাথ ভালোই লাগে না, তাদের জন্য আমার সেকেন্ড অপশন আছে। তো আমি ফার্স্ট অপশনে কথা বলি, সেটা হলো যেহেতু তোমার একটা কনফিডেন্স আছে, তুমি ফিজিক্স মোটামুটি পারো, তুমি ম্যাথ মোটামুটি পারো, তো তুমি এই ক্ষেত্রে সবার প্রথম থেকেই, আমি ফিজিক্সে আমি পার্সোনালি বলি, আমার পার্সোনালি হচ্ছে আমি ইসাক স্যারের বইটা ফলো করতাম আর সাধারণ তপন থেকে উদাহরণ করতাম। সাধারণ তপনের উদাহরণের মতো প্রশ্ন আমি সত্যি কথা বলতে অন্য বইগুলোতে পাইনি। সাধারণ তপন উদাহরণগুলো আমার খুব ভালো লাগতো, আবার অনুশীলনী প্রবলেম আমার খুব একটা ভালো লাগতো না। আমি তোমাকে সাজেস্ট করবো অবশ্যই 2টা বই রাখবা, সাধারণ তপনের উদাহরণগুলি করবা আর ইসাকের অনুশীলনী যে প্রবলেমস গুলো থাকে এগুলো সলভ করবা। হ্যাঁ, এখন সাধারণত আমি স্পেসিফিকলি বললাম, এখানে বোর্ডের প্রশ্ন অনেকগুলো সলভ আছে, এটা আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। যদি তুমি সাধারণ তপনের উদাহরণগুলো করে ফেলো, তোমার কিন্তু একদিকে দুই পাখি হচ্ছে, তোমার কিন্তু বোর্ডের প্রবলেম সলভ হচ্ছে। ওই যে 21 দের জন্য যে আমি বললাম একটা খরচ কাজ হচ্ছে, তোমার কিন্তু সিকিউ এমসিকিউ সলভ করতেই হবে, ওটা কিন্তু তোমার এখনই হয়ে যাচ্ছে। তো আমি বলবো ফিজিক্সের জন্য সাধারণ তপনের যদি তুমি উদাহরণ করো এনাফ, কিন্তু পাশাপাশি অবশ্যই অবশ্যই ইসাকের অনুশীলনের যে প্রবলেমস গুলো আছে এগুলো সলভ করতে হবে। এগুলো কিসের জন্য, অনলি এইচএসসি, নট অ্যাডমিশন। এখন তোমার কিন্তু ফোকাস কিন্তু অ্যাডমিশনও রাখতে হবে। আমি বলতেছি না এখন জান প্রাণ দিয়ে খাইটা পড়তে হবে অ্যাডমিশনের, নো নেভার। এটা 21 দের জন্য আর 20 দের জন্য এখন চান প্রাণ দিয়ে পড়তে হবে। আর তোমাদের জন্য কি আগে এইচএসসি, আগে এইচএসসি। এইচএসসি যদি তোমার ভালো মার্কস না থাকে ভাই তুমি বোর্ডে পরীক্ষা দিতে পারবে না। এইচএসসি যদি তোমার রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না থাকে ভাই তুমি ম্যাক্সিমাম জায়গায় পরীক্ষা দিতে পারবে না। এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি যে আমার যে ইঞ্জিনিয়ারিং বেচে নিয়ে আমি তো কথা বলি, আমার যে পার্সোনাল যে আমাদের প্রাইভেট ব্যাচ আছে ওখানে টোটাল 11 জন আছে। ওটার মধ্যে আমার হচ্ছে 3টা স্টুডেন্ট সবসময় টপে থাকতো। আমার তো ইঞ্জিনিয়ারিং হচ্ছে পড়ানো শেষ, কোর্স শেষ, আমি পরীক্ষা নিচ্ছিলাম, 6টা পরীক্ষা ওদের নিতে পারছে, তো করোনার কারণে আমি অফ করে দিচ্ছি। ওটার মধ্যে যারা টপ ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল, মানে যে আমি র্যাঙ্ক গুলো করতাম, যে টপ থাকতো সে বইটা পরীক্ষা দিতে পারবে না। মানে ব্যাপারটা আসলে মানে কিরকম খারাপ লাগে, আমার কখনো কোন স্টুডেন্ট নিয়ে আমার পার্সোনালি মানে খারাপ লাগে নাই। আচ্ছা আচ্ছা ওকে, রাফি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার হ্যাঁ ঠিক আছে, রাফি। আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক ওই আছে। যে তোর মানে স্টুডেন্টের কথা বলতেছিলি বইটা হ্যাঁ পরীক্ষা হ্যাঁ দিতে পারে স্টুডেন্টের না। কথা বলতেছিলাম, এই এক্সাম্পলটা কিন্তু আমি তোমাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, কারণ তোমাদের মধ্যে থেকেও কারো এরকম ঘটনা ঘটবে, তোমার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। শুধু বুয়েট না, আমি আস্তে আস্তে আসতেছি। তো আমার ওই স্টুডেন্টটা হচ্ছে ওর মার্ক নাই, তো 300 মধ্যে 270 চাইছে, ওর মাত্র 255। তো এই মার্ক নিয়ে সে তো বুয়েটে অ্যাপ্লাই করতে পারবে না। এবার আসে ডুয়েট টুয়েট চুয়েট, যেহেতু গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ওইটার মধ্যেও সে পারবে না। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়াইলো, তার ইচ্ছাটা সেখানে যেখানে ইচ্ছা ছিল সেখানে সে পারলোই না, তাহলে কি বাকি ভাই, ডিউ। জি। এখন তুমি আমাকে বলো, তুমি ইঞ্জিনিয়ারিং কোনো জায়গায় পারলা না পরীক্ষা দিতে, তোমার এখন ভরসা কি, ডিউ। ডিউ কোনটা ভরসা, ফার্মাসি, বোটানি, জিওলজি এই সাবজেক্ট না, ডিউ কোন সাবজেক্ট গুলা, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা, সিএসসি, ট্রিপলি, নিউক্লিয়ার। কারণ তুমি তো বুয়েট কুয়েট চুয়েটে তুমি তো এই সাবজেক্টের জন্য যাইতা তাই না, ওই সাবজেক্ট গুলি তো ডিউতে আছে। আচ্ছা, তো আমি তোমার বলবো আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু আবার কিন্তু ডিউতে কিন্তু তোমার ফিরে আসতে হবে, এইটাই। এখন তুমি যদি প্রিপারেশন যদি তুমি নিতে নাও, আমি বলবো এইচএসসি 20, এইচএসসি 22 তুমি আগে থেকেই খুব ধুমসে পড়া দরকার নেই। কিভাবে পড়বা, এইচএসসি কে ফোকাস করে কি 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 সলভ করবা বলে দিই ফিজিক্সের জন্য।
সাধারণ তপনের উদাহরণ এবং ইসাকের অনুশীলনী। এরপরে যখন তোমার মনে হবে ইয়েস আমি পারতেছি আমার হাতে সময় আছে, আমি বলবো সেই ক্ষেত্রে তোমরা গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা কিনতে পারো। তোমাদের জন্য বিচিটা এখন ফরজ না, বিচিটা ফরজ শুধুমাত্র 20 এবং 21-এর জন্য, 22-এর জন্য দরকার না এখন বিচিটা। তোমরা আবার যখন ওই যে 21-দের টাইমে আসবা, মানে 1 বছর পর, মানে তোমাদের এইচএসসি শুরু 3-4 মাস আগে, তখন তোমাদের জন্য বিচিটা ফরজ। এখন তোমাদের জন্য ফরজ একটা জিনিস, মেইন বুক। এরপর বলতেছি যদি মেইন বুকের পাশাপাশি যদি কিছু পড়তে চাও, আমি বলবো তোমরা যে গাণিতিক পদার্থবিজ্ঞান যে বইটা আছে এই বইটা তোমরা কিনতে পারো। একটা বই পড়বা চলবো, এটা কিসের জন্য? অ্যাডমিশনের জন্য, যদি তুমি আগায় থাকতে চাও। হ্যাঁ, এইটা আমি তোমাকে বলবো। এই বইটা করলে তোমার হবে কি, আমরা জানি বাজারে কিন্তু প্রায় 10 থেকে 11টার মতো বই আছে। আমি গিয়াসউদ্দিন বই নিয়ে একটুখানি পরে বলবো, যারা বইটার ইচ্ছা আছে, ইঞ্জিনিয়ারিং আলাদা ইচ্ছা, তাহলে গিয়াসকে আমি ছোট্ট করে একটু বলবো। প্রায় সব বইয়ের সব জোশ জোশ ম্যাথ গুলা কিন্তু গাণিতিক পদার্থবিজ্ঞান বইয়ের মধ্যে থাকে। তো আমি তোমাদেরকে বলবো এই বইটা ফলো করবা যারা এইচএসসি 22 আছে। এবার আসি গিয়াসউদ্দিনের বইটা। এই বইটা হচ্ছে নর্মালি কেউ পড়ে না, এটা কারা পড়ে? যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, যারা খুব খুব মানে এত ইচ্ছা, অনেক ইচ্ছা আমি ইংলিশ আমার বইটা পড়তেই হবে, তাদের জন্য আমি বলবো তোমরা গিয়াসউদ্দিন বইয়ের প্রবলেম গুলা সলভ করবা। যারা শুধুমাত্র ঢাবি মানে মোটামুটি একটা সাবজেক্ট পাইলে হয়েছে, তাদের জন্য দরকার নেই কোনো। কিন্তু গিয়াসউদ্দিন যদি তুমি করো, তোমার ডিউ ফিজিক্স এর রিটেনটা তোমার কভার হয়ে যাবে। তো আমি বলবো গিয়াসউদ্দিনের শুধুমাত্র উদাহরণগুলো তোমরা কইরো, ডিউর ফিজিক্স কভার। এটা গেল ফিজিক্সের প্রিপারেশন। এবার আসি ম্যাথের প্রিপারেশন। ম্যাথের প্রিপারেশনের ক্ষেত্রে ওয়ান কাইন্ড অফ সেম, পুরাই সেম, কিন্তু একটা জিনিস হলো কি, এখানে কোনো ধরনের এক্সট্রা বই পড়া দরকার নেই, শুধু মেইন বুক পড়বা। কোন বই পড়বা সেটা তোমার ইচ্ছা, এসইউ পড়বা, আচ্ছা, রাফি আচ্ছা কি হচ্ছে আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাথ নিয়ে এখন ঠিক আছে। বলতেছিলি, এসইউ আহমেদ। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ইয়েস ইয়েস। ম্যাথের ক্ষেত্রে আমি বলবো ভাই সব বই ভালো, একটা বই পড়ো, ওইটা ফোকাস করে পড়ো, ইনশাল্লাহ ভাই। তারপর যদি বলো না ভাই আপনি একটা বইয়ের নাম বলবো, আমি বলবো কেতাব। কেতাবের উপর কোনো বই নাই, কেতাবের উপর কোনো বই নাই ম্যাথের ক্ষেত্রে, শুধুমাত্র কেতাবটা ফলো করো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি তোমাদের ফিজিক্স এবং ম্যাথ নিয়ে একটু স্পেশাল ভাবে বলছি, এবং বায়োলজি এবং কেমিস্ট্রি নিয়ে যদি আমি বলতে চাই, বলবো ভাই আহ বায়োলজি নিয়ে খুব একটা প্যারা নিও না, আবার খুব একটা হেলামি করো না। আমি কিন্তু হেলামি করছি কখন, ফার্স্ট ইয়ারে, কিন্তু খেয়াল করে দেখো আমি সেকেন্ড ইয়ারে এসে কিন্তু দুমসে আবার পড়ছি। আমার মার্ক কি 90-92 কেমন দিয়েছিল আমার বলো? এমনি এমনি 90-92 পাওয়া পসিবল? আমার লাইফে সবচেয়ে কড়া গার্ডওয়ালা পরীক্ষা ছিল জুলজি পরীক্ষা, আমার সারা জীবন মনে থাকবে, ম্যাডাম পড়ছিল, স্যাররা ভালো মতো গার্ড দেয় ভাই, ম্যাডামরা যে কি গার্ড দেয় এটা বলার মতো না। তো এমন কড়া গার্ড দিছে, তারপর আলহামদুলিল্লাহ আমার 92 আসছে। কেন? আমি হচ্ছে কিছু ট্রিক ফলো করে আগাইছি। কি? গাজী আজম পুরোটা পড়ছি, আমি দেখছি আমার এই সিস্টেম মোটামুটি কমন হয়ে গেছে। যদি অনেকে বলে না একটা বই পড়লে হয় না, একটা বই পড়লে হয় না, আমি দেখি কি ভাই তা আমি কেমনে পেলাম, আমার কও। আমি কি বায়োলজি খুব ভালো পারি? না, আমি বায়োলজি খুব ভালো পারি না, আমি ইন্টার খুব ভালো মতো পড়ি নাই। আমি বলবো ফোকাস ফোকাস ঠিক রাখো। আমি 3 মাস টার্গেট রাখছি বায়োলজি প্রত্যেকদিন পড়বো, আমি প্রত্যেকদিন পড়ছি, আমি পারছি। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া মানে এই না সে বায়োলজিতে খারাপ মার্ক পাবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মানে এই তার বায়োলজিতে ডিপ নলেজ নাই। আমার বায়োলজিতে ডিপ নলেজ নাই, কিন্তু আমার মার্ক, আমার ডিউর বায়োলজির মার্ক সাদাবের চেয়ে বেশি। এটা আচ্ছা, কিভাবে এখন তুমি আমাকে বলো? আমার তো ব্যাপারটা হলো এইটাই যে মানে ফোকাস রাখতে হবে। ফোকাস ফোকাস ব্যাপারটা। কিন্তু কিন্তু আমাকে যদি বায়োলজিটা কোশ্চেন করো, আমি কিছু আনসার দিতে পারবো না। আর সাদা কোশ্চেন করো, ব্যাপারটা হলো এইটাই, ফোকাস। আবার সাদাবের ফিজিক্সে মার্ক খুব ভালো। এখন তুমি আমার বলো কিভাবে সম্ভব? মানে আমাদের সময় ফিজিক্স সবচেয়ে কঠিন আসছে, এটা আমি মানে আমাদের 2016 সালে ফিজিক্স প্রশ্ন খালি ধৈর্য, আবার কিভাবে ফিজিক্সে মানে ও অনেক মার্ক পেলো? ব্যাপারটা হলো এইটাই, ফোকাস। ওই টাইমটাতে এসে ফিজিক্সটাতে গুরুত্ব দিছিল। ও বুঝছিল যে হ্যাঁ যদি আমার বায়োলজি না, যদি আমার মেডিকেল না হয়, সেক্ষেত্রে যদি আমি ফিজিক্স একটা কোড দিতে পারি, ইনশাল্লাহ আমার হয়ে যাবে। আমি ঠিক সেম কথাই তোমাদের বলতেছি, যারা ইঞ্জিনিয়ারিং ফোকাস রাখতেছো তারা বায়োলজিতে মানে এমন একটা টাইমে মানে কোপ মারো, বলে না ওই যে ঝোপ বুঝে কোপ মারা, এই ঝোপ বুঝে কোপটা মারা, বুঝছো? একেবারে গরুর লাহান সব পড়া দরকার নেই, ডিপ নলেজ দরকার নেই, একেবারে লাস্ট 3 মাস পড়বা, কোনোদিন বাদ দিবে না। কারণ বায়োলজির ব্যাপারটা হলো এরকম, তুমি যদি পড়ো 1 মাস 2 মাস পরে, এটা কিন্তু 1 মাস 2 মাস কি 7 দিন পরে এটা মনে থাকে না। হ্যাঁ, এই ব্যাপারটা প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টদের। তো আমি তোমাকে বলবো যদি তুমি আমার টাইপের হয়ে থাকো, বায়োলজি মনে থাকে না, তোমরা বলবো লাস্ট টাইমে এসে ধুমসে পড়বা। আর এর আগে যদি তুমি একেবারে ছেড়া দাও তাও কিন্তু হবে না, কারণ শুধু 3 মাস পড়লে কিন্তু হয় না, তোমাকে হালকা হালকা মাথা রাখতে হবে। হ্যাঁ, আমি বুঝি এন্ডোপ্লাজম মানে কি, আমি বুঝি। হ্যাঁ, আমি নগ্নবীজ উদ্ভিদ মানে কি, মানে আমি শব্দটা অন্তত একবার শুনছি। তো আমি বলবো বায়োলজি এভাবে পড়বা, শুধু মেন বুক পড়বা, কোনো এক্সট্রা বই পড়া দরকার নাই, চলবে। কেমিস্ট্রিও পুরো সেম, শুধুমাত্র মেন বই পড়বা। কোন বই পড়বা? হাজারি পড়বা, আর লাগবে না। একটা বই পড়বা, হাজারি নাক পড়বা, লাগবে না। যদি তুমি শুধু কবি পড়ো তার কোনো সমস্যা নেই। তার মানে আমি যদি একটু সামাপ করে ফেলি, সাকিব এটা সামাপ করা লাগবে না। বায়োলজি শুধু গাজী আজমল পড়বা সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট আবুল হাসান। কিসের জন্য? এইচএসসি 22 দের জন্য বলতেছি। সে আর কিচ্ছু পড়বা না, একটা একটা করে বই।
এরপরে আসি কেমিস্ট্রির ক্ষেত্রে, তুমি হাজারিনাগ বইটা পড়তে পারো, অথবা তুমি হচ্ছে কবিরের বইটা পড়তে পারো, একটা বই পড়লেই হবে। ফিজিক্সের ক্ষেত্রে কি করবা? একটা বই হবে না, কি পড়বা? দুইটা। কি কি? তোমরা সাধারণ তপনে হইতেছে উদাহরণ করবা, আর ইসাকের কি করবা? অনুশীলনী করা করবা। যদি তোমার মনে হয় হ্যাঁ আমার প্র্যাকটিস খুব ভালো, সেই ক্ষেত্রে গাণিতিক পদার্থবিজ্ঞানটা করবা। এবং 4 নাম্বার হলো ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে আমি যেটা বলবো, একটা বই ফলো করো তোমার ইচ্ছা মতো, একটা বই ফলো করো। তারপরে যদি বলো না ভাই একটা বই রিকমেন্ড করেন, সেটা বলবো কেতাব। এটাই ছিল আমার বলা। এটা কাদের জন্য বললাম? যারা ইঞ্জিনিয়ারিং, যারা প্রিপারেশন নিতে চাচ্ছিল তাদের জন্য। 22-এর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ফোকাস, এবং ডিউর প্রতি যারা ফোকাস। আর এবার আসি যারা ওই যে মেডিকেল, তো তোমাদের সেক্ষেত্রে কি করতে হবে? তোমরা তো মেইন ফোকাস থাকবে যেহেতু তোমাদের মেডিকেল, তো তোমরা মেডিকেলের জন্য বেশি মতো পড়ে কোনো সমস্যা নাই। কিন্তু ভাই লাস্ট টাইম এসে যাতে চোখে যাতে সর্ষে ফুল না দেখতে হয়, তুমি এমন পড়া পড়লা, ম্যাথ টাচই করলা না, ম্যাথ তুমি টাচই করলা না, যদি মেডিকেল চান্স না হয় ভাই সিরিয়াসলি 1 মাসে পড়া দিয়ে হয় না। 1 মাসের পড়া দিয়ে হয় না। তুমি তুমি হতে পারে কোনো মতো একটা চান্স পাইছো, তুমি কোনো মতো মনোবিজ্ঞান পাইবা, তুমি কি পাইবা? তুমি মনে করো ঢাকা ইউনিভার্সিটি সব সাবজেক্ট কি তোমার মনে হয় সবগুলো তোমার ইচ্ছা মতো? কিছু সাবজেক্ট নাম শুনলে তোমার মনে হয় দূর, এটা নিয়ে আমি পড়বো না, এরকম ফিল হতে পারে। তোমার যদি এরকম ফিল হয় তাহলে তো আমি জানতে চাই না এরকম কোনো ফিল হোক। সেক্ষেত্রে তোমার কি করতে হবে? পাশাপাশি প্রিপারেশন রাখতে হবে। কি প্রিপারেশন রাখবা? ফিজিক্সের এবং ম্যাথের। এমন ভাবে প্রিপারেশন রাখো না আমি শুধুমাত্র মেডিকেল জন্য পড়লাম, কিন্তু যখন আমি মেডিকেল না হইলো তখন আমি চোখে সর্ষে ফুল দেখতেছি, এরকম যাতে না হয়। হালকা 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 টাচে টাচের উপর থাকতে 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 তাই তোমার লাস্ট সেমিস্টার তুমি যখন টানা পড়বা তোমার যাতে হয়ে যায়। এটাই ছিল আমার বলা। আচ্ছা, সো ওভারঅল আমরা হচ্ছে অনেক কিছু জানলাম তোর থেকে, আশা করি ওরা হচ্ছে অনেক অ্যান্সার পাইছে। তো আমি হচ্ছে একটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে ভাইয়া কোথায় কোথায় সেকেন্ড টাইম দেয়া যায় এবং আইইউটি তে সেকেন্ড টাইম দিলে কি মার্ক কাটা যায় কিনা। সো যেহেতু আমি আইইউটি, আমি হচ্ছে এই হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটার অ্যান্সারটা আনসার দিয়ে দিতে দাও। আমার জন্য এটা প্রেফারেবল। তো আইইউটি তে হচ্ছে সেকেন্ড টাইমের জন্য কোনো মার্ক কাটা যায় না, এবং হচ্ছে সেকেন্ড টাইম যদি কোথায় কোথায় দেয়া যায় সেটা হচ্ছে আইইউটি তে দেয়া যায়, সাস্টে দেয়া যায়, তারপর হচ্ছে কৃষি ভার্সিটি গুলায় দেয়া যায়, আর হচ্ছে তোমার জাস্ট বা বিজ্ঞান প্রযুক্তি যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে সেকেন্ড টাইম দেয়া যায়। আর আমি যতটুকু জানি যে রাজশাহী ভার্সিটিতে এবং চিটাগং ভার্সিটিতে এই দুই জায়গায় সেকেন্ড টাইম দেওয়া যায়, যদিও এ বছরের সার্কুলারে সেকেন্ড টাইম রেখেছে কিনা এটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট এই জায়গাগুলো সেকেন্ড টাইম দেওয়া যায়। বাট তোমার যদি সেকেন্ড টাইমে ইচ্ছে থাকে যে তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট করে পড়াশোনা করবা, তাহলে অবশ্যই আইইউটি, সাস্ট বা বিজ্ঞান প্রযুক্তি যেগুলো আছে, যেমন জাস্ট বা হচ্ছে তোমার অন্যান্য যেগুলো আছে পটুয়াখালী। সেগুলোর মধ্যে হচ্ছে তুমি পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, পটুয়াখালী বা পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলোর মধ্যে পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, সো এরপর হচ্ছে একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে আহ, আচ্ছা, আহ, এই যে তুই হচ্ছে বললি যে ঢাবিতে হচ্ছে মেইন সাবজেক্টের উপর ডিপেন্ড করে হচ্ছে ওরা মানে হুম। ম্যাথ অ্যান্সার করবে অথবা বায়োলজি অ্যান্সার করবে। অনেকে হচ্ছে দেখা যায় যে যেমন মেডিকেল প্রিপারেশন যারা আছে তারা হচ্ছে ম্যাথ একদম টাচ করে না, ফিজিক্সের ম্যাথ তারা যদিও কভার করতে পারে বা কেমিস্ট্রি ম্যাথ কভার করতে পারে, বাট ম্যাথ যেটা হায়ার ম্যাথ, যেটা এই হায়ার ম্যাথটা তাদের কাছে একদম নতুন থাকায় মানে এটার থেকে একটা ভয় সৃষ্টি হয়ে সেই ভয়টা অ্যাভয়েড করার জন্য তারা বাংলা বা ইংরেজি অ্যান্সার করে। হুম হুম, আবার যারা রাইট। ধর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা হচ্ছে হয়তো বায়োলজি লাস্ট মোমেন্টে পড়ে কি কত মার্ক তুলতে পারবে না পারবে এরকম একটা কনফিউশন বা ভয় থেকে তারা হচ্ছে বায়োলজিটা স্কিপ করার চেষ্টা করে আর কি। সো এখান থেকে তারা ওই রকম বাংলা বা ইংলিশ অ্যান্সার করে, অর্থাৎ যেই অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা বা ইংরেজি অ্যান্সার করে দুইটা ডোমেইনের স্টুডেন্টই। সো এই দুইটা অ্যান্সার করলে বায়োলজি এবং ম্যাথ বাদে তখন হচ্ছে সাবজেক্ট পাওয়া নিয়ে কিরকম একটা সমস্যা তৈরি আচ্ছা। হয়। হ্যাঁ, সমস্যা বলবো না আমি এটা, বাট সাবজেক্ট পাওয়া নিয়ে হচ্ছে কি একটা মানে কি ম্যাটার করে এটার ক্ষেত্রে, এটা একটু বলা হবে। আচ্ছা, এটা খুবই বড় একটা কোশ্চেন, এবং এই কোশ্চেন এত এত আসছিল যে আমি একটা পোস্ট বানাই ফেলছিলাম। আমি অনেক কষ্ট করে হচ্ছে প্রায় 2-3 ঘন্টা টাইম নিয়ে আমি একটা পিডিএফ বানাইছিলাম, পরবর্তীটা চলকেও দিছি, এটা হচ্ছে ব্যাটাস বানিয়েছি, তারপর আমি একটুখানি সাম আপ করি। সেটা হচ্ছে, যদি তুমি ম্যাথ আনসার না করো তোমার কি কি প্রবলেম হতে পারে আমি সেটা বলি। এখন সাপোজ তুমি মেডিকেল ম্যাথ কার আনসার করে না নর্মালি বলো তো, যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়েছিল, তাই না? এখন তুমি ম্যাথ আনসার করলা না, তুমি কি কি থেকে তুমি টোটালি বাদ পড়বা? সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যত সাবজেক্ট আছে, ইঞ্জিনিয়ারিং যত সাবজেক্ট আছে আমি একটু নামগুলো বলে দিই। যতগুলা লাস্টে ই থাকবে সেগুলা সিএসসি, ট্রিপলি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তারপর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো এখানে যতগুলো আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলাতে তোমার জন্য ম্যাথ ফরজ, ম্যাথ এবং ফিজিক্স এই দুইটা ফরজ। এখন তুমি আনসার করলা, বাট তোমাদের রিকোয়ারমেন্ট মধ্যে মার্ক পাইলা না, লাভ নেই। ব্যাপারটা তুমি চিন্তা করো, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, তুমি ম্যাথ ফিজিক্স আনসার করছো, তার মানে এই না তুমি এই সাবজেক্টে চান্স পাবা। এখন রিকোয়ারমেন্ট গুলো আমি একটু বলে ফেলি।
লাস্ট যে সার্কুলারটা দিছে আমি সেই সার্কুলার অনুযায়ী তোমাকে বলি, সেই সার্কুলার লেখা আছে স্পষ্ট ভাবে, তুমি যে সিএসসি অথবা ট্রিপলি পেতে যাও তোমাকে 15 পেতে হবে। কি বললাম? 15 পেতে হবে। এখন তোমার সাবজেক্ট টোটাল 4টা দেখাতে হবে। এখন তুমি তো জানো যে তুমি প্রত্যেকটাতে তোমরা কত করে পাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্টে কত করে মার্ক, 25 মার্ক, তাই না? এখন 25 মার্কের মধ্যে তোমাকে কিন্তু 15 মার্ক পেতে হবে। খেয়াল করে দেখো, তোমার মনে হবে আরে ইজি আছে, 25-এর ভিতরে 15 পারবো। ভাই গিয়া দেখো পরীক্ষার হলে ম্যাথে 25-এ 15 উঠে দেখো, দম বাইরে হয়ে যাবো, দম বাইরে হয়ে যাবো সিরিয়াসলি। বিউর ম্যাথ আর ফিজিক্স এই দুইটা দম বাইরে হয়ে যাবো। হ্যাঁ, এখন তোমাকে বলি যে ইন্ডিভিজুয়াল পাস কিনা। তোমাদের যে প্রশ্ন, প্রথম প্রশ্ন ভাইয়া, ডিউতে কি প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়াল পাস করা লাগে? দ্য আনসার ইজ নো। রিটেনের কথা বলি, তোমাদের যে রিটেনের জন্য তোমরা পাবা 45 মিনিট, অবজেক্টিভ জন্য তোমরা পাবা 45 মিনিট। হ্যাঁ, এখন অবজেক্টিভ টোটাল হচ্ছে 60টা, 45 মিনিট 60টা, মানে প্রত্যেকটা অবজেক্টিভ তুমি পাচ্ছ 45 সেকেন্ড করে। হ্যাঁ, আচ্ছা, তার মানে 60 ডিভাইড বাই 4, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তোমার অবজেক্টিভ কয়টা? 15টা করে। 15টা অবজেক্টিভ 1 মার্ক করে, 15 মার্ক 0.25 করে নেগেটিভ মার্কিং হয়। এখন তোমার গেল একটা সাবজেক্ট ফিজিক্স এর কথা শুধু আমি বলি, 15 মার্ক হচ্ছে অবজেক্টিভ, আর 10 মার্ক হবে রিটেন। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাইয়া কেমন টাইপ প্রশ্ন আসে? এটার জন্য আমি কি করছি বলতো, আমি হচ্ছে তোমাদের কোশ্চেন ব্যাংক সলভ করে দিয়েছি 2019 সালেটা, যেহেতু রিটেন মাত্র একটা বছর আসছে। তো আমি তোমাদেরকে এক্স্যাক্টলি বলতে পারবো না, বা তোমরা নিজেও এক্স্যাক্টলি বুঝতে পারবে না যে এক্স্যাক্ট কিরকম প্রশ্ন আসে, কারণ মাত্র একটা বছর আসছে। তো আমি তারপরে তোমাদেরকে আন্দাজ দিয়ে দিই, তোমরা যারা এইচএসসি তে যে ঘ ঘ ঘতে যেরকম প্রশ্ন আসে না, গ এবং ঘতে, গ লেভেল একটু কম আসে, ঘ লেভেলের ম্যাথ কিন্তু আসে। ডিউতে ফিজিক্সে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো আমি বলবো ঘ লেভেলের, কিন্তু আনসার করবো মাত্র 4%। তুমি এইচএসসি তে ঘ আনসার করো কি 1 পৃষ্ঠা লাগায় না? ডিউতে তুমি 1 পৃষ্ঠা কোনো জায়গা পাইবা? তুমি এতটুকু জায়গা দিবে, এতটুকু জায়গার মধ্যে তোমাকে আনসার করতে হবে। তার মানে তুমি মাথায় করবা 2 লাইন, খাতায় লিখবে 1 লাইন, মাথায় লিখবা 2 লাইন, খাতায় লিখবে 1 লাইন। এখন ফিজিক্সের ক্ষেত্রে হয় কি, প্রতি বছর একটা না একটা, মানে প্রতি বছর বলতে কি গত বছরই একটা প্রবলেম দিয়ে দিব কঠিন। ঠিক আছে, তোমরা দেখছো গত বছর আমি যে আলফা কোণার একটা ম্যাথ করাইছি, এটা আমার মনে হয় না ওই যে ভরবেগ দিয়ে করতে হইব, ওইটা আমি নিজে যদি পরীক্ষা হলে থাকতাম, মানে ইন দ্যাট কেস, মানে এত শর্ট টাইমের মধ্যে আমি নিজেও জানতাম না যে আলফা কোণা দিতে পারতাম কিনা, আমি নিজে স্বীকার করতেছি। ওই যে প্রবলেমটা আসছে আলফা কোণা যে ভরবেগ দিয়ে যে প্রবলেমটা, ওইটা আমি নিজে ওইটা আমি পারতাম কিনা আমি সন্দেহ ছিলাম, বাট বাকি প্রশ্নগুলো সোজা ছিল। এরকম একটা দুইটা প্রশ্ন দিবে তোমাকে যাতে তুমি না পারো। তো এখন সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা যদি তুমি না পারো তোমার 4 মার্ক চলে যাবে। হ্যাঁ, তো মার্কগুলো এরকম ছিল তোমার, এমনি ডিউটি স্পষ্ট ভাবে লেখা, প্রত্যেকটা রিটেন হবে 2 থেকে 5 মার্ক। কোথাও বলা নাই যে প্রত্যেকটা 4 মার্ক করে হবে, লেখা 2 থেকে 5 মার্ক, এবং স্যাররা স্যারদের মন মতো দিয়ে দিবে। এখন রিটেনের জন্য তোমরা টাইম পাচ্ছ কিন্তু কত মিনিট করে বলো তো? 45 মিনিট পাচ্ছ 4টা সাবজেক্টে। এখন তোমাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি পাসের দরকার নাই, টোটাল পাস, টোটাল রিটেন পাস, টোটাল তোমাকে 40-এর মধ্যে, আমরা যেহেতু জানি 60 হইতেছে অবজেক্টিভ, 40 রিটেন, 40-এর মধ্যে তোমাকে 12 পেতে হবে। না না না, 12 পেতে হবে টোটাল। রিটেনে 45, তো একটু ভুল বলছিস, রিটেনে 45, অবজেক্টিভে 75। না 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 সাকিব, এটা আগের সার্কুলার সাকিব। ও আচ্ছা আচ্ছা, এবছরেরটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লেটেস্টটা বলতেছি সাকিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আমি গত লেটেস্টটা বছর, বলতেছি, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি লেটেস্টটা বলতেছি, এই যে লাস্ট যেটা সার্কুলারটা দিছে আমি সেটাই বলতেছি। হুম, তো হচ্ছে যে যে 40 মার্ক যে আমি যেটা তোমাদেরকে বলতেছিলাম, তোমাদের যে অবজেক্টিভ এবং রিটেনের যে ব্যাপারটা, রিটেনের জন্য তোমরা কিন্তু টাইম কিন্তু খুব কম পাচ্ছ। হ্যাঁ, এবং এই যে অল্প জায়গার মধ্যে যে তোমরা করবা, যেটা বললাম তোমাদের মাথায় করতে হবে 2 লাইন এবং খাতায় করতে হবে কিন্তু কয় লাইন? 1 লাইন, এভাবে করে তোমরা আগাবা। আচ্ছা, তো তোমার কিন্তু রিটেনের সবগুলা যোগ করে তোমাকে পাস করতে হবে। পাস মার্ক কত বলো তো? 12 মার্ক। রিটেনের পাস মার্ক হচ্ছে 12 মার্ক। আর অবজেক্টিভে তোমাদের পাস মার্ক হচ্ছে গিয়ে তোমাদের 24। তার মানে দুটো যোগ করলে কত হয়? 36। বাট জি না, 36 পাইলে তোমাকে পাস মার্ক না, টোটাল আবার পাস মার্ক 40। আমি যখন এটা একটা স্টুডেন্টকে বলছি, ভাইয়া আমি তো কিছু বুঝতেছি না, এত প্যারা কেন, এত প্যারা কেন? আসলেই প্যারা। কিরকম প্যারা? অবজেক্টিভে পাস মার্ক 24, রিটেনে পাস মার্ক 12, হিসাবে তো যোগ করে আমি 36 পেলে পাস। জি না, তোমাকে আবার দুইটা যোগ করে আবার 40 পেতে হবে। এইটা আরো রিকোয়ারমেন্ট আছে আছে তুমি যদি অবজেক্টিভে তুমি মনে করো রিটেন তুমি পুরো কোপাই দিলা, রিটেন তুমি ফুল মার্ক, কিন্তু অবজেক্টিভ তুমি কি করলা? ফেল করলা। তোমার খাতায় দেখবে না, রিটেন খাতায় দেখবে না, এটা রুলস। অবজেক্টিভ পাস করবা, তারপরে রিটেন খাতা দেখবে। তো তুমি অবজেক্টিভ যদি ভালো না করো, শুধু শুধু রিটেনের দিকে ফোকাস করে লাভ নাই। সো এটাই ছিল। এবং এক্ষেত্রে আমি এখানে আরেকটু ইনক্লুড করতে চাই যে রিটেনের থেকে কিন্তু অবজেক্টিভে মার্কটা তোলা ইজি, তাই না? মানে আমি যদি প্রিপারেশনের কথা বলি বা হচ্ছে পরীক্ষার হলের সিচুয়েশনের কথা বলি, রিটেনের থেকে অবজেক্টিভে মার্ক তোলাটা ইজি। কারণ কিছু কিছু অবজেক্টিভ এরকম থাকে, যেমন এই যে আজকে আমি ম্যাথ করাতে গিয়ে দেখলাম
যে স্থিতিবিদ্যার কিছু ম্যাথ এরকম আসছে, বাট ইভেন ইন্টিগ্রেশনের জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ডে দেখে অ্যান্সার করা যায়, বা তুই ফিজিক্স হ্যাঁ হ্যাঁ পড়াতে হ্যাঁ, গিয়ে তো রাইট রাইট। দেখছিস যে হ্যাঁ হচ্ছে হ্যাঁ। জাস্ট দেখে বোঝা যাচ্ছে যে এটা অ্যান্সার এটা হবে। তো সেই দিক থেকে বলতে গেলে অবজেক্টিভটার প্রতি হচ্ছে বেশি গুরুত্ব হ্যাঁ। দেওয়া উচিত প্রাথমিকভাবে স্টুডেন্টদের। আচ্ছা, সো এখানে আবার আমি আরেকটা প্রশ্ন করবো, যেহেতু পরীক্ষা নিয়ে কথাটা উঠছে, যে ঢাকা ভার্সিটিতে দেখা যায় যে ফুল মার্ক তো কেউ পায় না, মেডিকেল বল, ঢাকা ভার্সিটি বল, যেখানেই বল, মেডিকেলের প্রশ্নগুলো কিন্তু সলভ করার কিছু থাকে না, ওখানে হচ্ছে মুখস্থ হ্যাঁ। করে যাও, বুঝে মুখস্থ করো অবশ্যই, তুমি অ্যান্সার দেখতেছো, অপশন দেখতেছো, তুমি কারেক্ট দাগায় দিতেছো। বাট ঢাকা ভার্সিটিতে ফিজিক্সের বল বা কেমিস্ট্রি বল বা ম্যাথের আমাদের হচ্ছে সলভ করা লাগে, বা সলভের পিছনে আমাকে একটা টাইম দিতে হয়। হুম। তো এখানে একটা টাইম ম্যানেজমেন্টের বড় একটা ব্যাপার আচ্ছা, চলে আসে, যে আমি এটা কোনটা নিয়েও প্রথমে প্ল্যান আছে। অ্যান্সার করব, হ্যাঁ হুম। কোনটা প্রথমে অ্যান্সার করব, কোনটা পরে অ্যান্সার করব, বা আমি হচ্ছে ভুল করলে কিভাবে প্রোগ্রেস করব। হুম। সো এক্সাম হলে এই জিনিসটা কিভাবে মেনটেন করার প্রয়োজন, এটা একটু বল। আচ্ছা, এটার সাথে আমি এক দিলে দুই পাখি মারি, মানে সেটা হচ্ছে যে আমার আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে ফেলি। কারণ এটা তো মনে হয় অনেকের প্রশ্ন যে ভাইয়া আছে, মানে ওই দিনে আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলেন, মানে ওই দিন আমি হচ্ছে কিভাবে কি সবগুলা ফলো করছি। ফার্স্ট অফ অল, আমাদের সময় যে আমার সিটটা কোন কলেজ জানি পড়ছিল আমার মনে নাই, বাট একটু দূরে ছিল, আমার দূরে সিট পড়ছিল। আমার একটা বদভ্যাস বা অভ্যাস আমি বলবো, সেটা হলো আমি পরীক্ষার আগে আমার মাথায় একটু পানি দিতে হয়। এটা হচ্ছে আমার ক্লাস 9 থেকে একটা বদভ্যাস। সেটা হলো পরীক্ষার আগে আমার মাথা হট হয়ে যায়, সত্যি কথা। আমি পরীক্ষার আমি আমি এমনিতেও আমি রিয়েল লাইফে 2 ঘন্টা বেশি পড়তে পারি না, পড়লে আমার মাথা গরম হয়ে যায়, আমার মাথায় পানি দিতে হয়। তো হয়েছে কি, ডিউর পরীক্ষার সময় আমি হচ্ছে এখন ওয়াশরুম আগে আমি খুঁজতে, এখন কি করছি, আমি আগে আমার রুমটা খুঁজছি, রুমটা খুঁজে হচ্ছে জাস্ট আমার ফাইলটা রাখছি, তাই হচ্ছে আমি এখন বোতল নিয়ে এখন খুঁজতেছি ওয়াশরুম। এখন ওয়াশরুম খুঁজে পাই না। এখন গেল তো, এখন এখানে লেট হচ্ছে, পরে কোনো মতো ওয়াশরুম পাইছি, গিয়ে হচ্ছে আমি মুখটা আগে ধুইলাম, তারপরে হচ্ছে আমি মাথায় একটু পানি দিলাম, এই জায়গাটা আমি একটু পানি দিতে হয়। ইভেন এখনো ভার্সিটি যে আমি যে পরীক্ষাগুলো যে ফার্স্ট সেকেন্ড পরীক্ষাগুলো দিচ্ছি, আমার পুরো সেম অবস্থা। যাই হোক, এটা আসলে এটা আমার পার্সোনাল প্রবলেম। হ্যাঁ। পার্সোনাল প্রবলেম। তো হ্যাঁ হ্যাঁ, তো এরকম যদি কারো প্রবলেম থেকে থাকে, হইতে পারে সেটা হচ্ছে এখন প্রবলেম নাই, বাট তোমাদের ওই টাইমে তোমার মাথা গরম হয়ে গেল, হইতে পারে না? আমার তো এটা প্রতি পরীক্ষায় হয়, বাট তোমাদের মধ্যে কারো কি নাই যে পরীক্ষা শুরু হওয়ার আগে হাই হ্যাঁ মাথা হটাই গেল? সেক্ষেত্রে কি করবা, আমি একটা ছোট্ট একটা বুদ্ধি দিলাম, মুখটা ধুইবা। সিরিয়াসলি এটা কাজে লাগে। আমি আমি তো এটা ফাও ফলো করি, আমার কাজে লেগে দেখি, তাই না? মুখটা একটুখানি ধুইবা, আর যদি ভালো হয় একটুখানি মাথায় একটু হালকা করে পানি দিয়ে নিবা, গেল। এখন আমি সেক্ষেত্রে হলো কি, আমার তো ওই যে ওয়াশরুম খুঁজতে আমার লেট হয়ে গেছে, পরে কোনো মতো আমি আসছি, তাড়াহুড়া করে হচ্ছে বসছি। এখন আমি বাসা থেকে আমি বিগত 15 দিন ধরে আমি পুরা পাই টু পাই আমি কি করছি, ছক গেছি। আমি প্ল্যান করে আমি ডিউ ভর্তি পরীক্ষা দিচ্ছি। আমার একটা প্ল্যান তোমাদের কাছে অলরেডি শেয়ার করছি, সেটা কি, বায়োলজি 7 মিনিট। আমাদের সময় ছিল 30টা অবজেক্টিভ, এর জন্য 7 মিনিট। আমি 30টা অবজেক্টিভ, তো তোমাদের তো আমি 30টা না, আমি ওইভাবে বলবো না, আমি বলবো প্রতি অবজেক্টিভ 15 সেকেন্ড। কি বললাম? বায়োলজি প্রতি অবজেক্টিভ 15 সেকেন্ড। আমি আজকে তোমাদের প্রতি সেকেন্ড আজকে ভাগ করে দিব তোমাদেরকে। সেটা কি, বায়োলজি প্রতি অবজেক্টিভ 15 সেকেন্ড। আমি 26টা দাগাইছি 7 মিনিটে, তাহলে ভাগ করো তো, 26 ভাগ 7 করলে কত হয়? প্রতি মিনিটে 4টার চেয়ে বেশি না? তা আমি প্রতি 15 সেকেন্ড একটা করে দাগাইছি। হ্যাঁ, তোমাদের এটা করা লাগবে। যদি বলো ভাইয়া কেমন সম্ভব, প্রশ্ন পড়তে তো লাগবে 20 সেকেন্ড, আমি বলবো ভাইয়া এমন ভাবে পড়বা যাতে প্রশ্ন দেখা অপশন না দেখা লাগে। প্রশ্ন দেখে তো অপশন না দেখা লাগে, এমন ভাবে বায়োলজি পড়বা, মানে মুখস্থ ভাই, মুখস্থ। আচ্ছা, তো তুমি যদি 7 মিনিটে যদি আনসার না করতে পারো, তোমার কি কি প্রবলেম হতে পারে সেটা বলি। সেটা হলো, ম্যাথে তুমি একটা ধরা খাবা, ম্যাথে তুমি টাইম পাবা না। তার মানে সবার প্রথমে বায়োলজি খুব দ্রুত আগে দাগাতে হবে। এরপরে কি দাগাবা? সেকেন্ড হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি ক্ষেত্রে আমি বলি, যেহেতু তোমার এভারেজ কত, 45 সেকেন্ড করে। এখন 45 সেকেন্ড করে এভারেজ, কিন্তু তুমি দাগাইছো কত সেকেন্ড? 15 সেকেন্ডে। তার মানে খেয়াল করো, তুমি প্রত্যেকটা বায়োলজিতে তুমি 30 সেকেন্ড করে সেভ করতেছো। কি করতেছো? প্রত্যেকটা বায়োলজি অবজেক্ট 30 সেকেন্ড করে সেভ করতেছো। এখন তোমার অবজেক্টিভ হলো টোটাল 15টা, বায়োলজিতে টোটাল 15টা অবজেক্টিভ, তাহলে 15 × 30, তার মানে তুমি 450 সেকেন্ড তুমি বায়োলজি থেকে সেভ করছো। 450 সেকেন্ড মানে কি বলতো? 7.5 মিনিট। তুমি 7.5 মিনিট সেভ করছো, তুমি বুঝতে পারতেছো? আচ্ছা, এগুলো কি করবা? 7.5 মিনিট কি ওখানে গান গাবা? না, তোমরা এটা ম্যাথে গিয়ে কাজে লাগাবা, ফিজিক্সে কাজে লাগাবা। 7.5 মিনিট হাতে রাখো। এরপর কেমিস্ট্রির ক্ষেত্রে আসো। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো, জীবনে বায়োলজির মতো সম্ভব না 15 সেকেন্ডে দাগানো, বাট তোমাদের একটা টার্গেট দিয়ে দিই, 45 সেকেন্ড তো এভারেজ, তুমি রাখবো কত সেকেন্ড? 35 সেকেন্ড। এগুলো আমার সব প্ল্যান করা, প্রত্যেকটা টাইম ভাইঙা ভাইঙা এগুলো আমি বাসায় প্ল্যান করছি তোমাদের জন্য। আমাদের সময় তো এরকম ছিল না, আমাদের সময় তো ছিল 30 অবজেক্টিভ করে, তো ওগুলো বলে তো হবে না। আমি এটা প্ল্যান করে রাখছি, সেটা হলো তোমরা কেমিস্ট্রি প্রতিটা অবজেক্টিভ কতক্ষণে দাগাবা? দাগাবা 35 সেকেন্ড না, টার্গেট রাখবা আর কি। হ্যাঁ, 35 সেকেন্ডে। এখন খেয়াল করে দেখো, কেমিস্ট্রি 35 সেকেন্ড কিন্তু এত ইজি না, ওইভাবে প্রিপারেশন তোমার থাকা লাগবে। যদি তোমার থাকে তাহলে 35 × 15 তুমি হিসাব নিকেশ করে দেখো, তাহলে তোমার প্রত্যেকটা অবজেক্টিভে সেভ হচ্ছে কত সেকেন্ড? 10 সেকেন্ড করে। তাহলে 15টা অবজেক্টিভে কত? 150 সেকেন্ড। 150 সেকেন্ড মানে কি? 2.5 মিনিট। 2.5 মিনিট। তুমি বায়োলজিতে সেভ করছো 7.5 মিনিট, কেমিস্ট্রি সেভ করছো 2.5 মিনিট, টোটাল কত মিনিট? 10 মিনিট। এই 10 মিনিট তোমার খুব দিতে হবে ফিজিক্স এবং ম্যাথে। কারণ
ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখছি তারা প্রশ্ন পড়ার টাইম পায় না, প্রশ্ন পড়ারই টাইম পায় না। ডিউতে হয় কি, কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স দাগাইতে দাগাইতে গিয়া ওই ম্যাথে আর প্রশ্ন পড়ার টাইম পায় না। তো এইটা যাতে তোমাদের না হয়, তোমার একটা আফসোস থাকবে। আমি বলি এরকম আফসোসটা আমার কয়েকটা ফ্রেন্ড রয়েছে, তারা প্রথম মনে হয় 15টা দাগাইতে পারছে, পরে 15টা পড়তে পারে নাই, অথচ সবচেয়ে শত প্রশ্ন ছিল পরে 15টা। ভাই এইটার মতো আফসোস তোমার জীবনে, তুমি যদি প্রত্যেকটা অবজেক্টিভ তুমি মধ্যে না পড়ে আসতে পারো তখন ওটার মতো একটা আফসোস থাকবে। কারণ এমন হইতে পারে লাস্টের অবজেক্টগুলো খুব ইজি ছিল। হ্যাঁ, তো আমি তোমাদের বলবো ফিজিক্স ম্যাথে সর্বোচ্চ ফোকাস রাখতে হবে টাইম ম্যানেজমেন্টে। ঠিক আছে, তুমি 10 সেকেন্ড যদি সেভ করতে পারো, বিলিভ ইট অর নট, তোমার যদি যদি তুমি কিছু নাও পারো, তুমি ওইটা আমি যদি তুমি 2 মিনিট যদি থিঙ্কিং করো, দেখো তোমার মাথায় এসে পড়ছে। মেইন হল টাইম। যদি তুমি টাইমটা সেভ না রাখতে পারো, তুমি কি থিঙ্ক করবা? তোমার প্রেসারে তোমার মাথা মনে নষ্ট হবে। তুমি একটু পর ঘড়ির দিকে তাকাবা না, ঘড়ির দিকে তাকাবা না, যখন দেখবে আর মাত্র আছে 10 মিনিট, তোমার ম্যাথ বাকি 15টা অবজেক্টিভ ভাই হইছে, তুমি আর 2-3টার বেশি জীবনও পারবা না। সো স্ট্রেট পড়া একটা কথা তোমাদেরকে, সেটা কি, বায়োলজি কেমিস্ট্রি এমন ভাবে পড়বা, দরকার হইলে চোখ মুখ বন্ধ করে মুখস্থ, বুঝছো, চোখ মুখ বন্ধ করে মুখস্থ এমন ভাবে পড়বা যাতে প্রশ্ন দেখার সাথে সাথে আনসার দিতে পারো। আমি ফিজিক্স ম্যাথে এমন বলবো, ফিজিক্স ম্যাথ তোমাকে মাথা হারাই দিব, জীবনে এমন প্রশ্ন আসবো না তুমি মানে প্রত্যেকটা অবজেক্টিভ দেখে তুমি আনসার করতে পারবা। সাকিব যেটা বল, হ্যাঁ কিছু অবজেক্টিভ আছে ফিজিক্স, কিছু অবজেক্টিভ, ওটা কি ভাই কিছু, ওটা কিছু 30টার মধ্যে 4-5টা তুমি পাবা, দেখে সাথে সাথে বলতে পারবা 3 সেকেন্ডের আনসার। বাট বাকিগুলো কি করবা? পসিবল? বাট বায়োলজি তো সবকটাই তো পসিবল। এটাই তোমাদের প্রতি আমার বলা ছিল যে বায়োলজি কেমিস্ট্রি এমন ভাবে পড়বা যাতে প্রশ্ন দেখার সাথে সাথে আনসার করা যায়। আর ফিজিক্স আর ম্যাথের জন্য টাইম সেভ করবা যাতে ক্রিয়েটিভ কোশ্চেন গুলা তুমি টাইমটা কাজে লাগাতে পারো। এবং কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা তো আমার রিপিট করার কোনো প্রয়োজন নাই। আর আমি একটু ছোট্ট একটু বলি, আমি আমার হোল টাইমের 45% ম্যাথে কাজে লাগাইছি। আমি আমার হোল টাইমে 45% ম্যাথে কাজে লাগাইছি, অথচ আমি ম্যাথের চেয়ে বায়োলজিতে বেশি পেয়েছি। এইটাই হলো ব্যাপার। এখন তুমি বলো, তাইলে বলো ভাইয়া তাইলে এত দাম নিমু কেন ম্যাথে? ভাই ওই ম্যাথের 1 মার্কের যে কত দাম তুমি বুঝবা, বুঝাচ্ছি। আমার ছিল 78.25 আমার মার্ক, আমার পজিশন 464, আমার একটা ফ্রেন্ডের মার্ক ছিল 75, তার পজিশন বলবো, তার পজিশন 900 কাছাকাছি, সে ট্রিপলিতে পড়ে একেবারে লাস্টের দিকে আর কি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 3 মার্কের জন্য পজিশন 500 পিছনে। এটা তোমরা জানো মেডিকেল এরকম ঘটনা ঘটে, মানে 1 মার্কের জন্য তুমি তাহলে প্রায় 150 কাছাকাছি পিছিয়ে গেছে। চিন্তা করতে পারতেছো এই 1 মার্ক কোনটা বড় দেখি? ওই ম্যাথেরটাই। কারণ বায়োলজি দেখা যাবে তো সবাই পারতেছে, অনেকেই পারতেছে, কেমিস্ট্রি অনেকে পারতেছে, কিন্তু ম্যাথটা কিন্তু সবাই পারতেছে না। ওই ম্যাথের 1 মার্কই কিন্তু তোমাকে আগে রাখবে, ওই ফিজিক্সের 1 মার্কই কিন্তু তোমাকে আগে রাখবে। তো আমি বলবো ফিনিশিং টাইম দিই, সেটা হলো তুমি যদি ম্যাথে খুব কম মার্কও পাও, ভাই ভাই ওটা খুবই খুবই কাজে লাগবে। যদি তুমি কিছুই যদি না পারো, তাইলে ভাই তুমি বায়োলজি পুরো কোপাই দিলা, কেমিস্ট্রি পুরো কোপাই দিলা, লাভ হবে না। তো আলটিমেটলি ম্যাথ ফিজিক্স কিন্তু তোমাকে আনতেই হবে, আয়ত্তে আনতেই হবে। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা প্রশ্ন কমেন্ট থেকে আমি তোর এই কথার থ্রুতে আমি ইনক্লুড করতে চাই, যেহেতু ফিজিক্স ম্যাথ নিয়ে কথা উঠছে। সেটা হচ্ছে সলভ করার ক্ষেত্রে বুয়েটে বল বা ঢাবি রিটেনে ইভেন হচ্ছে নিচে কিছু স্পেস দেয়া থাকবে, বাট অবজেক্টিভ কোশ্চেনে তো স্পেস দেয়া থাকবে না। সো কোশ্চেন গুলো একদম হিজিবিজি করে থাকবে বা একটার পর একটাই থাকবে। সো ওই অবস্থার মধ্যে ফিজিক্সের ম্যাথ বা হচ্ছে ম্যাথ গুলা কিভাবে তারা সলভ করবে কোশ্চেনে লিখে লিখে, বা এটা বাসায় কিভাবে এর জন্য মেন্টালি প্রিপারেশন নিবে বা হচ্ছে সে প্রিপেয়ার্ড থাকবে আর কি, অ্যাটলিস্ট কিভাবে প্রিপারেশন নিবে? আচ্ছা এটা বলি, এটার জন্য সবচেয়ে বেশি তোমার কাজে লাগবে যদি তুমি কোথাও মডেল টেস্ট দাও। আমি আবারও বলি, যদি তুমি কোথাও মডেল টেস্ট দাও এটা তোমার জন্য খুবই কাজে লাগবে। এখন আমি বলতেছি অনলাইনে তো আর ওইভাবে সম্ভব না, কারণ অনলাইনে তোমার যত পরীক্ষা হবে সব গুগল ফর্মের মাধ্যমে বা পেজের মাধ্যমে, এখন তোমার কোনো রেস্ট্রিকশন থাকবে না। তুমি যত ইচ্ছে তোমরা যে অনলাইনে পরীক্ষা দাও, তো তোমরা দেখি আমার তো মনে হয় পুরো খাতা মতো ভরাই ফেলো, তোমরা যে অবজেক্টিভ গুলো প্র্যাকটিস করো বাসায়, আমার যে অনলাইন পরীক্ষাগুলো নেই, তোমরা কি ছোট ছোট করে লিখো? লিখো না। আমার ব্যাপারটা হলো কি, তোমরা অনলাইনে যে মার্ক গুলো পাইতেছো ওইখানে কিন্তু তার চেয়ে তো কম পাবা। একটু ঠান্ডা মাথায় ভাবো, কারণ কি, কারণ ওইখানে তোমার আরেকটা প্রেশার পড়বো, স্পেসিং। এখন তুমি যে বাসে যে পরীক্ষাগুলো দিতে আসো তোমরা, আমরা যে পরীক্ষাগুলো নেই, তোমার কিন্তু এই প্রেশারটা নাই। ওইখানে এমনিতে তোমার পরীক্ষার প্রেশার আছে, আরেকটা প্রেশার কি, স্পেসিং। তো আমি এটার জন্য তোমাকে বলবো, যেহেতু 22 দিন নিয়ে বলতেছি, তোমরা যেহেতু লাস্টের টাইমে এসে ইনশাল্লাহ করোনাটা সব যদি চলে যায়, তারপর যদি নাও যায়, তোমরা মডেল টেস্টটা দিবা। এখন মডেল টেস্টটা কোথায় দিবা? তোমাদের ইচ্ছা, যেখানে ইচ্ছা তোমরা একটা জায়গায় শুধু পরীক্ষা দিও, কোনো পড়া দরকার নেই, যে কোনো কোচিং সেন্টারে তোমরা মডেল টেস্ট দিও। এটা তোমার উপকার কি হবে? উপকারটা হবে যে তোমরা যে পরীক্ষাগুলো নিবে একটা প্রশ্ন তো দিবে, ওই প্রশ্নটি তুমি পরীক্ষাগুলো যে তুমি দিবা, তুমি হচ্ছে হাতে লেখা ছোট করা প্র্যাকটিস গুলো তুমি করতে পারবা। এটা গেল তোমার সবার লাস্টের টাইম। এবার আসি বাসায় কি করবা, বাসায় কি ঘাস কাটবা নাকি? না, বাসায় ক্ষেত্রে আমি তোমাকে বলবো, আমরা যে অনলাইনে যে পরীক্ষাগুলো নিচ্ছি, তুমি একটু সৎ থাইকা একটা পেজ নিবা, আজকে টার্গেট করবা যে ভাই আজকে ম্যাথ অমুকটার উপর পরীক্ষা নিতেছে, আমি এই
2 পেজের বেশি 1 পেজের বেশি আমি যাবই না, আমি 1 পেজের বেশি যাবই না, ঠিক আছে? এরকম করবা। এই যে এই কথা কিন্তু আমরা কখনো বলি না, সত্যি কথা যেটা আমাদের আগে বলা উচিত ছিল, এই স্পেসিং এর ব্যাপারটা আমরা চলকের পক্ষে কখনো বলিনি। আজকে আমি বলে দিচ্ছি, যত পরীক্ষা নিব আমরা যত পরীক্ষা নিব, তোমরা অনেস্ট থাকবা কিরকম, যে আমরা 2 পেজের বেশি, মানে এটা ডিপেন্ড করে, আমরা তো এক এক সময় এক এক মানে কোশ্চেনের নাম্বারের উপর ডিপেন্ড করে, কোশ্চেনের উপর হ্যাঁ ডিপেন্ড করে। হ্যাঁ সাপোজ তুমি এভারেজ, আমি এভারেজ বলে দিই, এভারেজ হচ্ছে তোমার 10টা প্রশ্ন তুমি সলভ করবে একটা পেজে, এভারেজে বলে দিলাম। যদি আমরা 20টা প্রশ্ন দিই, তোমরা এই যে আমি যদি টেস্টটা ধরি, এই যে দেখো তোমরা হচ্ছে যদি 20টা আমি প্রশ্ন দিই, এই 2 পেজের বেশি তোমরা ইউজ করবা না, মানে এভারেজে 10টা প্রশ্নের জন্য একটা পেজ ইউজ করবা। এখন যদি তুমি এটা বাসা থেকে যদি তুমি এখনই প্র্যাকটিস করো, কারণ তোমার অনলাইনে অনেকদিন এখন পরীক্ষা দিতে হবে, আমাদের কাছে পড়ো বা যেখানেই পড়ো অনলাইনে কিন্তু তোমরা পরীক্ষা দিবা, কিন্তু আজকে যদি আমার কথাটা মাথা না ঢুকাই দেয়, আমি ড্যাম শিওর তোমাদের ম্যাক্সিমাম পোলাপাইনটা যেখানেই পরীক্ষা দাও, যে প্ল্যাটফর্ম পরীক্ষা দাও, তোমরা ওই খাতায় বড় বড় করে লিখতা, আমি এটা ড্যাম শিওর। তো আজকে তোমরা যতজন লাইভে আছো, তোমাদের মাথায় একটা ঢুকাই দিলাম, তোমরা অনলাইনে যেখানে পরীক্ষা দাও, তোমরা আজকে থেকে তোমাদের টার্গেটটা ফিক্স করে ফেলো, আমি প্রতি পেজে 10টার বেশি আমি লিখবো না, হাতে লেগে পিচ্ছি করে ফেলো, যত বেশি পিচ্ছি পারো করে ফেলো, ঠিক আছে? আর আরেকটা হলো, মাথায় করবা 2 লাইন, আমার এই লাইনটা মনে রাখবা, মাথায় 2 লাইন খাতায় 1 লাইন, মাথায় 2 লাইন খাতায় 1 লাইন। এটার জন্য সব থেকে বেস্ট হবে, আমি যে সিরিজটা চালাচ্ছি ক্যালকুলেশন হ্যাক্স, এই সিরিজটা দেখবা, আমি কিন্তু মুখে মুখে 2 লাইন বললাম, বোর্ডে লিখে 1 লাইন, মুখে মুখে 2 লাইন বললাম, বোর্ডে লিখে 1 লাইন। এটা কেমনে সম্ভব? এটা হচ্ছে আমার মাথায় প্রসেসিং স্পিডটা বাড়াইতে হবে, এটার জন্য কি করতে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো তুমি কি করবা, মাথায় 2 লাইন করে নিবা, হ্যাঁ 45 সাথে 13 গুণ, 45 সাথে 13 গুণ, অনেক পোলাপান কি করবে 45 কিন্তু 13 খাতা লিখবে, আমি বলবো না, তুমি খাতা লিখতে যত টাইম লাগবে তার আগে আমি বলে দিতে পারবো, কেমন 45 সাথে 13 গুণ না করে আগে 10 গুণ করবা 450, এরপরে 3 দিয়ে 45 গুণ করো, শেষ, তারপর যোগ করে ফেলতে হয়। এইভাবে ট্রিক ওয়েতে তোমরা আগাবা, আসলে ভাই সিরিয়াসলি কিছু, এটা হচ্ছে আর কি কিছু কিছু ক্ষেত্রে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, নিজে এই তো নিজে নিজে করলে নিজে তখন এই আসবে, ট্রিক গুলো কিন্তু নিজেকে বানাইতে হয়। নিজেকে তারপরও বানাইতে আমি তোমাদের, তারপরে যে তোমাদের এই অনেকে একটা বাজে অবস্থা দেখে আমি কি করছি, সিরিজটা শুরু করছি, তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্ট এটা তোমাদের ব্যাপার, তোমরা দেখলে দেখো না দেখলে নাই, তোমরা যদি নাও ফলো করো আমার কিছু যায় আসে না, হ্যাঁ, বাট এত পোলাপাইনদের এরকম একটা অবস্থা দেখে ভাই আমারই খারাপ লাগছে, যে ভাইয়া ক্যালকুলেশন পারি না, ভাই ক্যালকুলেশন পারি না। তোমরা আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা সেকেন্ড দেখবা, যদি তুমি লাভবান না হো দেন আমার বলি, এটাই বলার ছিল। ওকে, সো আই থিংক আর কোনো কোশ্চেন আমাদের বাকি নেই। আমরা মোটামুটি অনেক কিছু আজকে জানলাম, যে 20 ব্যাচ 1 মাসের মধ্যে কিভাবে বিচিত্রা করে আমাদের মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে ফেলছিল আর কি, তো তারা হচ্ছে ডেন্টালের পাশাপাশি কিভাবে ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিতে পারে। 21 ব্যাচ কিভাবে প্রি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করে হচ্ছে 20 ব্যাচ যে অবস্থাটা ফেস করছে সেটা যেন তারা ফেস না করে, তার জন্য নিজেদেরকে আগে থেকে প্রিপেয়ার করতে পারে। আর 22 ব্যাচের প্রিপারেশন একদম শুরু থেকে কি রকম হওয়া উচিত এটা তুই খুব ক্লিয়ারলি এক্সপ্লেইন করছিস আজকে। আর এরপর হচ্ছে ক্যালকুলেশন গুলো নিয়ে বলছিস, তারপর হচ্ছে ঢাকা ভার্সিটির এক্সাম হলের স্ট্র্যাটেজি গুলো যেগুলো বলছিস, আই হোপ সবার অনেক অনেক লাভ হয়েছে। ওরা হচ্ছে চিন্তা করতে পারতেছে অ্যাকচুয়ালি যে কিভাবে অ্যাকচুয়ালি বোথ মেন্টালি এবং হচ্ছে একাডেমিক্যালি কিভাবে প্রিপেয়ার্ড হওয়া উচিত ফর ঢাকা ভার্সিটি, এবং আদার অ্যাডমিশন পরীক্ষা যেগুলো আছে যেগুলো হচ্ছে এমসিকিউ থাকে এবং ম্যাথ সলভ করতে হয়, যেমন কৃষি ভার্সিটি, চিটাগং ভার্সিটি, সেগুলোও কিন্তু তোর এই সাজেশনের মধ্যেই চলে আসছে। তো এখন আমি হচ্ছে লাস্টে তোকে একটা অ্যানাউন্সমেন্ট করতে বলবো, সেটা হচ্ছে একটু পরে তো আমি গ্রুপে পোস্ট দিব, তো তুই হচ্ছে এটা একটু বলে যা। সেটা হচ্ছে ফুলের কলি ফাউন্ডেশন এবং চলকের সাথে আমরা হচ্ছে দুইটা যে একসাথে আমরা একটা এমসিকিউ কোর্স লঞ্চ করতেছি, যেই কোর্সের ফি হচ্ছে মিনিমাম 200 টাকা, হাইয়েস্ট কোনো অ্যামাউন্ট নাই, কোনো রেঞ্জ নাই। এবং ওইখানে আমরা কি করব, কাদের জন্য চালু করতেছি, এটা নিয়ে হচ্ছে তুই একটু বলে যা, যেন যারা লাইভে আসছে তারা সবাই জানতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখনো তোমাদেরকে গ্রুপে আমরা জানাই নাই, দ্যাটস তোমরা এখনো জানো না, অ্যানাউন্সমেন্টটা আমরা লাইভের মাধ্যমে আগে বলে দিতে চাই। সেটা হলো তোমরা যারা চলকে আসো, যারা চলকে নাই, মানে চলকে নাই বলতে আমি বুঝাচ্ছি যে এটা কিন্তু অনেকে শেয়ার হচ্ছে, আমাদের দেখলাম কয়েকটা শেয়ার হইতেছে, তো অনেকে আননোন আমরা দেখি, প্রায় অনেক নতুন নতুন মুখ দেখে আমাদের সাথে লাইভে থাকো। তো তোমাদেরকে একটা জিনিস বলতে চাই যে ফুলের কলি ফাউন্ডেশন যেটা হচ্ছে আমরা শুরু করছি, এটার সাথে কিন্তু আমরা চলকের সব ভাইরা কিন্তু এখন সরাসরি ভাবে জড়িত। হ্যাঁ, তো এটা আসলে শুরু হয়েছে আমাদের প্রায় 3.5 মাস আগে। আমি যদি শর্টলি যদি বলি, এখানে হচ্ছে আমরা প্রায় 11 জন মাদ্রাসা স্টুডেন্টের আমরা প্রতি মাসে খরচ দিচ্ছি। তো ঢাকার আছে 6 জন, টাঙ্গাইলের আছে 1 জন, এবং পঞ্চগড়ের 4 জন হচ্ছে আমরা প্রতি মাসে ওদের খরচ দিচ্ছি। এবং এটার পাশাপাশি হচ্ছে এই মাসে আমাদের একটা ইভেন্ট চলতেছে, সেই ইভেন্টটা হচ্ছে হিল দ্য সোলস। এই ইভেন্টে হচ্ছে আমরা অলরেডি 50টা ফ্যামিলিকে হচ্ছে আমরা খাবার প্রদান করছি 7 দিনের, এবং সামনে আমাদের টার্গেট আরো 150টা ফ্যামিলিকে দেওয়ার। তো এটার জন্য চলকের পক্ষ থেকে, মানে আমরা চলক এবং ফুলকলি ফাউন্ডেশন একত্রিত হয়ে আমরা হচ্ছে নতুন একটা উদ্যোগ নিয়েছি। সেটা হচ্ছে যে আমরা এমন কিছু একটা করতে চাই যেটা স্টুডেন্টও লাভবান হবে, আবার গরিব মানুষদের লাভবান হবে।
এটা আবার হচ্ছে কি এট দ্য সেম টাইম আমরা চারজন আবার কন্ট্রিবিউশনে থাকতেছি। এখন একটা খেয়াল করতে, নাম্বার ওয়ান, রমজান মাস। আমি মসজিদে গিয়ে 10 টাকা দিলেই আমার সওয়াব হবে এমন কোনো গ্যারান্টি নাই, আর অনেক ওয়ে আছে। এরকম ওয়ে চলো একটু দেখি। যে আমরা যে 4 ভাইয়া আছি, আমরা 4 ভাইয়ারে কি করবো, তোমাদের একটা কোর্স দিব। পুরো ডিটেলস তোমরা পরবর্তী জানতে পারবে। আমি ছোট্ট করে একটু বলি, এই কোর্সের জন্য আমরা তোমাদেরকে মাত্র 200 টাকা রাখবো। এখন এইটা বলছি যে এটা সর্বনিম্ন, তোমরা একটু বেশি দিতে পারো। এখন এই টাকাগুলো আমরা কি করবো, আমরা 4 ভাইকে এই টাকাগুলো খেয়ে ফেলবো, আমরা এগুলো নিয়ে কি আমরা পার্টি দিব? নো ভাইয়া, এই টাকা পুরোটাই হচ্ছে, এই টাকা পুরোটাই হচ্ছে ফুলের কলি ফাউন্ডেশনে যাবে। তোমরা এখন যতজনই যুক্ত হও, তোমরা যদি মাত্র 5 জনও যুক্ত হও, তোমরা যদি 50 জন যুক্ত হও, যদি তোমরা 500 জনও যুক্ত হও, এইটার টাকাগুলি পুরোপুরি ফুলের কলি ফাউন্ডেশনে যাবে। এখন ফাউন্ডেশন থেকে কি করা হবে, এটা হচ্ছে যে এখন যে ইভেন্টটা চলতেছে আমাদের, যে অসহায় দুস্থদের হচ্ছে আমরা যে খাদ্য বিতরণ করতেছি, আমরা চাল ডাল পেঁয়াজ তেল এগুলো হচ্ছে আমরা দেওয়ার প্ল্যান নিচ্ছি, কারণ করোনার সিচুয়েশন তোমরা বুঝতে পারতেছো অনেক খারাপ অবস্থা। এই সকল ক্ষেত্রে হচ্ছে আমরা চলকের ভাইয়ারা আমরা এগিয়ে আসার ট্রাই করতেছি। এখন খেয়াল করে দেখো, এতে হলো কি আমরা কিন্তু চাইলে কোর্সটা কিন্তু রাখতে পারতাম আরো বেশি। নর্মালি এক একটা কোর্স এরকম, আমি যে কোর্সটা লঞ্চ করবো এটা হচ্ছে মিনিমাম 1,500 টাকার একটা কোর্স, ঠিক আছে? তো আমরা সেক্ষেত্রে যদি মাত্র 200 টাকা রেখে, এক্ষেত্রে ব্যাপারটা কি হলো যে তোমাদের পক্ষে বেশি মানুষের আমাদের সাথে জয়েন হওয়ার একটা সুযোগ থাকলো। জয়েন হওয়ার সুযোগ মানে এই না আমাদের কাছে করতে এমন কোনো কথা না, তুমি কিন্তু দানেরও একটা সুযোগ পাইলা। এখন খেয়াল করে দেখো, তুমি কিন্তু দানের একটা সুযোগ পাইলা। হ্যাঁ, এখন তুমি মনে করো যে নর্মালি তুমি এরকম একটা ভালো একটা জায়গায় তুমি সুযোগ পাচ্ছিলে না, অনেক ইচ্ছা থাকে বাট সুযোগ পাচ্ছিলে না। এখন আমরা যদি 1,500 টাকা রাখতাম, তোমরা দেখা গেলো স্টুডেন্ট খুব কম হইতাম। যদি যদি আমরা একটু কম রাখি তাহলে হবে কি, তোমাদের মধ্যে কন্ট্রিবিউশনটা বাড়বে। এর ফলে হবে কি, তুমি নিজে একটু বলতে পারবে হ্যাঁ আমি ভাইয়াদের কাছেও করছি, আমার লাভ তো হয়েছে পড়া, আবার আমি একটা দানও করছি। তখন তোমার মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে ভাই। রমজান মাসে আত্মতৃপ্তি আসবে। আত্মতৃপ্তিটা তোমার খুবই প্রয়োজন, বিশেষ করে রমজান মাসে। দেখো এটা এটা কি হলো, এটা কিন্তু তোমার শুধু পড়া না, এটাও তোমার একটা সওয়াবের একটা অংশ, কিন্তু তোমার নামে ইনশাল্লাহ আল্লাহ পাক লিখে দিবেন। কারণ তোমার টাকাটা সরাসরি ভাবে ওই গরিবদের হচ্ছে খাদ্য প্রদানে জন্য ব্যয় করা হবে। তো এটা ছিল বলার মতো। এখন আমরা এখানে কি করবো, এটা কাদের জন্য, এটা এইচএসসি 21দের জন্য। এখন এইচএসসি 22টা কি মন খারাপ করতেছো? মন খারাপ করে না ভাইরা, ওই কোর্সটা তোমরা করতে পারবা, কোনো সমস্যা নেই। ওইটা হচ্ছে শর্ট সিলেবাসের উপর হবে। এখন শর্ট সিলেবাস কি তোমাদের বাদ দিয়ে দিচ্ছে এইচএসসি 22টা? তোমাদের কি শর্ট সিলেবাসের বাইরে পরীক্ষা হবে? হ্যাঁ, না। তো তোমাদের তো শর্ট সিলেবাসও তো তোমাদের পড়া লাগবে, তাই না? আমরা হুম। নামটা দিচ্ছি এইচএসসি 21, বাট ভয় পাইও না, এইচএসসি 22 তোমরাও যুক্ত হয়ে কোনো সমস্যা নাই। বাট এটা এইচএসসি 20দের জন্য না, এইচএসসি 21 এবং 22দের জন্য। বাট 21দের জন্য এটা অবশ্যই আমি বলবো 21 তোমরা ভাই, তোমরা দানের কন্ট্রিবিউশন যদি তোমাদের মেন্টালিটি না থাকে, তারপরও বলবো ভাই অন্তত পড়া মেন্টালিটি নিয়ে এটা আসো। দানের আসো। মেন্টালিটি আলাদা, পড়া মেন্টালিটি আলাদা। আবার অনেকে দুইটাই থাকে। আমি বলতেছি তোমার সাপোজ তোমার দান করাতে ইচ্ছা নাই, কিন্তু তোমার পড়াবাই দরকার, আমাদের সাথে জয়েন করো। আবার যদি এরকম হয় তোমার পড়া দরকার নেই, তোমার দান করার ইচ্ছা, তাও আমাদের সাথে জয়েন করো। আবার এমন হতে পারে তোমার পড়ারও ইচ্ছা দানেরও ইচ্ছা, তাও আমাদের সাথে জয়েন করো। আশা করি আমি ক্লিয়ারলি বুঝাই বলতে পারছি যে হ্যাঁ, হ্যাঁ, তোমার clear এই বুঝতে পারছি। টাকাটা তোমার দুইটা কাজে লাগতেছে। একটা হচ্ছে গিয়া তুমি আমাদের কোর্সে যুক্ত হতে পারতেছো, আমাদের কাছ থেকে প্রিমিয়াম ক্লাসগুলি পাচ্ছ, আমরা পরীক্ষা নিব, আমরা এখানে কি পড়াবো, আমরা হচ্ছে এমসিকিউ সলভ করাবো। হ্যাঁ, আমরা এখানে এমসিকিউ সলভ করাবো, বোর্ডের এমসিকিউ সলভ করাবো। তোমাদের অনেকেরই বোর্ডের অনেক এমসিকিউ তোমাদের প্রবলেম থাকে, ওগুলো হচ্ছে আমরা সলভ করাবো। তো এটাই ছিল অ্যানাউন্সমেন্ট, আর বিস্তারিত তোমাদের সাকিব আলী দিবে। আচ্ছা, সো আমি হচ্ছে কিছুক্ষণ পর আমি হচ্ছে হয়তো 9টা বা 10টার দিকে হচ্ছে গ্রুপে পোস্ট দিয়ে দিব, এবং তোমাদেরকে হচ্ছে এই ভিডিওর কমেন্টেও আমি তোমাদেরকে পোস্টের লিঙ্কটা দিয়ে দিব। সো আমি যদি আরেকটু রাফির কথার সাথে ইনক্লুড করি, সেটা হচ্ছে 21 ব্যাচের শর্ট সিলেবাসের মধ্যে যেই চ্যাপ্টার গুলো আছে তার মধ্যে আমরা 10টা চ্যাপ্টার টোটাল, ম্যাথের 4টা, ফিজিক্সের 4টা এবং হচ্ছে আইসিটির 2টা, টোটাল 10টা চ্যাপ্টারে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন একদম ইন ডিটেইল তোমাদেরকে সলভ করে দিব। সো আমরা এখনো কয়টা ক্লাস হবে সেটা এখনো অ্যারেঞ্জ করে নেই, বাট 10টা চ্যাপ্টার যেহেতু, তুমি ধরে নাও যে তোমার মোটামুটি 20 থেকে 25টা ক্লাস তুমি পাবা। সো 20 থেকে 25টা ক্লাস তুমি বোর্ড এমসিকিউ সলভ করতে পারবা, এবং যেগুলো সলভ করলে তোমার কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু এই চ্যাপ্টার গুলোর এমসিকিউ বেস পড়াশোনা তোমারটা কমপ্লিট হয়ে যাবে। সো এতে হ্যাঁ, করে তোমার জাস্ট 200 টাকায়, মিনিমাম 200 টাকা রাখতেছি আমি, এর বেশি কেউ দিতে চাইলে দিতে পারবে, যেহেতু পুরো টাকাটাই হচ্ছে আমাদের গরিবদের জন্য ফান্ডিং এ চলে যাবে। সো হ্যাঁ, তাদের হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা বা হচ্ছে মাদ্রাসার কিছু ছেলে পেলেকে আমরা পড়াচ্ছি, সো ওইখানে ফান্ডিং এ চলে যাবে। সো তুমি দেখো 200 টাকায় পার ক্লাসে মাত্র 10 টাকা করে দিতেছো তুমি। 10 টাকা করে দিয়ে তুমি হচ্ছে তোমার অ্যাডমিশন প্লাস বোর্ড এমসিকিউ দুইটা প্রিপারেশন তুমি কমপ্লিট করে ফেলতে পারতেছো। প্লাস তুমি এই রমজান মাসে একটা বড় সড়ো কন্ট্রিবিউশন করতে পারতেছো, বা একটা বড় সড়ো ইভেন্টের একটা পার্ট হইতে পারতেছো। ইউ শুড ফিল প্রাউড যে আচ্ছা আমি মানুষের জন্য কিছু করতেছি, একই সাথে আমি পড়াশোনাও করতেছি।
তো এমন না যে তুমি তোমার পড়াশোনা বাদ দিয়ে মানুষকে হেল্প করতেছো, বা তুমি তোমার পড়াশোনা ছাইড়া দিয়া হচ্ছে তুমি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হেল্প করতেছো, না। তুমি বাসায় বসে থাকবা, পড়াশোনা করবা, ভালো রেজাল্ট করবা, ভালোভাবে শিখবা, একই সাথে এই কাজটা করে তুমি নিজের লাভের পাশাপাশি তুমি মানুষকে লাভ করতেছো। তো আমি যদি কথাটাকে এইভাবে পোর্ট্রে করি যে তুমি নিজের লাভ করে মানুষকে লাভ দিতেছো, ব্যাপারটা এরকম হ্যাঁ হয়ে রাইট, যাবে। এই তো। আর তোমাদের এই যে লাভ, নিজের লাভ করার ব্যাপারটা বা মানুষকে হেল্প করার ব্যাপারটা, এই দুইটা জায়গায় কানেক্টিভিটির কাজ করতেছি আমরা। সো আমরা একদম টোটালি আমরা ডেডিকেটেডলি তোমাদেরকে হচ্ছে এই এমসিকিউ গুলো 10টা চ্যাপ্টারে সলভ করে দিব। তোমাদেরকে হচ্ছে বোর্ডে যেন এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো থেকে তোমরা না আটকাও, আমরা এভাবে সলভ করে দিব। এবং বোথ অ্যাডমিশনে যেন তোমাদের কোনো প্রবলেম না হয়, সেটাও আমরা হচ্ছে ওইভাবে হচ্ছে তোমাদেরকে প্রিপেয়ার করে দিব। সো তোমাদের কাছে আমার অনুরোধ এবং অবশ্যই আমার উপদেশ, সেটা হচ্ছে এই কোর্সটায় তোমরা ভর্তি হবা। 200 টাকা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। 200 টাকা দিয়ে তোমরা যদি ভর্তি হও, যত বেশি সংখ্যক ভর্তি হবা তত বেশি সংখ্যক মানুষের উপকার হবে। সো ডিসিশন তোমাদের হাতে, যে তোমাদের লাভ হবে এবং হচ্ছে মানুষের লাভ হবে, দুইটার ক্ষেত্রেই তোমরা হচ্ছে পার্টিসিপেট করতে পারো। সো আজকে রাফিকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, যে এরকম একটা ব্যস্ত শিডিউলে, আমাদের সবারই ব্যস্ত শিডিউল থাকে, তো এর মধ্যে হচ্ছে আমরা আমাদেরকে হচ্ছে টাইম দিতে পারছিস তুই, এবং অনেক ডিটেইলসে আই থিঙ্ক তুই তুলে ধরছিস ওদের হ্যাঁ সামনে যে ঢাকা ভার্সিটির প্রিপারেশন কিভাবে ওরা নিতে পারে, প্লাস হচ্ছে মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, দুটার পাশাপাশি কিভাবে ঢাকা ভার্সিটি প্যারালালি ওরা প্রিপারেশন নিতে পারে, এটা হচ্ছে ওরা জানতে পারছে। তো আশা করি সবাই, আসলে উপদেশ তো অনেকেই দেয়, আমরাও দেই, অনেকেও দেয়। তো উপদেশগুলো আসলে শুধু শুনলে হবে না, উপদেশগুলোকে কাজে লাগাইতে হ্যাঁ হবে, এবং রাইট, কাজে লাগাতে হবে। উপদেশগুলোকে হচ্ছে মানে মাথায় রাখতে হবে সবসময়, যে আচ্ছা আমি এটা করতে চাইলে আমাকে এইভাবে ফলো করতে হবে, কারণ আমি যেই জায়গায় যেতে চাই ওই জায়গায় যারা গিয়েছে তারা আমাকে এইভাবে কাজ করতে বলছে। সো এই জিনিসটা মাথায় রেখে তোমাদেরকে হচ্ছে প্রোগ্রেস করতে হবে সামনে, এবং আশা করি তোমরা যারা পরিশ্রম করবা, আল্লাহ তোমাদের পরিশ্রমের ফল অবশ্যই অবশ্যই দিবেন। এবং আহ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এবং করোনার মধ্যে খুব বাজে অবস্থা যাচ্ছে দেশে, আমাদের পাশের দেশ ইন্ডিয়াদের অবস্থা অনেক খারাপ। সো এর মধ্যে তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে, তোমাদের পরিবার পরিজনকে নিয়ে একটু সাবধানে থাকবা, এবং চেষ্টা অবশ্যই। করবা হচ্ছে নিয়মিত হচ্ছে হাত ধোয়ার, এবং হচ্ছে বাইরে অপ্রয়োজনে বাইরে না যাওয়া। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, এবং তোমাদের জন্য দোয়া রইলো। এবং আজকের কোর্সের অ্যানাউন্সমেন্টের জন্য আমাদের গ্রুপে তোমরা অবশ্যই 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 চোখ রাখো। সবাই ভালো থেকো, হ্যাঁ সুস্থ সবাইকে থেকো। জানাই দিবা, হ্যাঁ আমাদের হ্যাঁ, এটা সবাইকে ব্যাপারটা জানাই দিবা, এবং শেয়ার করে দিবা। ফ্রেন্ডদের নিয়ে ভর্তি হবা অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ শুধুমাত্র নিজে হচ্ছে লাভবান হবা, নিজে সব কামাই করবা, এরকম যেন না হয়। তোমার দ্বারা যেন তোমার ফ্রেন্ড উপকৃত হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ রাফি, আল্লাহ হাফেজ দোস্ত, ঠিক আল্লাহ আছে। হাফেজ, হ্যাঁ আল্লাহ হাফেজ, ওকে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।